এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমি আমন্ত্রণ জানাচ্ছি ভারতের সবচেয়ে অভিজ্ঞ নেতাদের মধ্যে একজনকে। 18 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান। এই হাততালি বাজতেই থাকুক। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আমাদের আজকের জাজকে। আমাদের জাজ খুবই বিশেষ একজন, খুবই বিখ্যাত ডাক্তার। দলাই লামা থেকে শুরু করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সহ 90,000 মানুষের উনি সার্জারি করেছেন। রোবোটিক সার্জারির ক্ষেত্রে উনি ভারতের মধ্যে পায়োনিয়ার। প্লিজ ওয়েলকাম ডক্টর প্রদীপ চৌবে। ডক্টর চৌবেও মধ্যপ্রদেশের বাসিন্দা, জব্বলপুরে ওনার বাড়ি। তবে আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ ডক্টর প্রদীপ চৌবের অনুমতি চেয়ে নেব আজকের মামলা শুরু করার জন্য। আজকের মোকদ্দমা শুরু করা যাক। আর আপকি আদালতে আজকে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে এক ঝলক দেখে নেব শিবরাজ সিং চৌহানের পলিটিক্যাল ক্যারিয়ার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় জনতা পার্টির সবচেয়ে অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম। 18 বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে শিবরাজ সিং চৌহান বিজেপির লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার হিসেবে একটি রেকর্ড করে ফেলেছেন, যা রীতিমতো অভাবনীয়। মধ্যপ্রদেশের সিহোর জেলায় নর্মদার তীরে একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শিবরাজ সিং চৌহান আজ গোটা রাজ্যে মামা নামে রীতিমতো জনপ্রিয়। শিবরাজ সিং এর জনসংযোগ বজায় রাখার কৌশল বেশ অনন্য। শিবরাজ সিং মানুষের সঙ্গে মিশে যান, ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। আজকাল ওনাকে যেমন মধ্যপ্রদেশের মা বোনদের সঙ্গে আলাপ করতে দেখা যায়, তেমনি শিবরাজ সিংকে ধর্মীয় গানের সঙ্গে নাচতেও দেখা যায়। আবার কখনো বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন উনি। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি মধ্যপ্রদেশে পর 3 বার বিধানসভা ভোটে জয়ী হয়। 2020-তে শিবরাজ সিং চতুর্থবার মুখ্যমন্ত্রী হন এবং মধ্যপ্রদেশের ভোটে জোরদার ক্যাম্পেইন চালানো শিবরাজ সিং চৌহান আপকি আদালতে আজ নিজের ওকালতি নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে। আপকি আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওপর অভিযোগ হলো যে তিনি রাজনীতির স্বার্থে ধর্মের ব্যবহার করেন। শিবরাজজি, সত্যি কথাটা হলো আপনি ছোটবেলা থেকে একটু ধার্মিক প্রকৃতির, পুজো পাঠ করতেন, আর আমি তো শুনেছি আপনি সাধু হতে চেয়েছিলেন। আমার গ্রাম নর্মদা নদীর তীরেই। জন্ম হয়েছিল জাইট গ্রামে, আর ছোট থেকেই ওখানে সাধু সন্ন্যাসীদের আনাগোনা দেখেছি। সব সময় ভিড় লেগেই থাকতো। তো ওনাদের সঙ্গে মিশে আমার মনেও ইচ্ছে হয়েছিল যে আমি ধ্রুব আর প্রহ্লাদের মতন ভগবানের কোলে বসবো। আর এর জন্য আমি অনেকবার চেষ্টাও করতাম নর্মদা নদীর পাড়ে বসে ভগবানের ভক্তি করার, ধ্যান করার, প্রার্থনা করার, যাতে ভগবান আমাকেও কোলে বসিয়ে দেন। তো আধ্যাত্মিক আর ধর্মের প্রতি টান এই সংস্কার থেকেই এসেছে। আর আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওতে কোনো পথ খুঁজে পাইনি। ছোট থেকেই আমি গীতা পড়েছি। গীতা পড়ার ফলে আমার মনে একটা ধারণা তৈরি হয় যে জীবন শুধু পেট ভরানোর জন্য নয়, মানব জীবন সফল আর সার্থক করে তুলতে হবে। আর সেই সময় স্বামী বিবেকানন্দের লেখা বই আমার হাতে আসে একদম ছোটবেলাতেই, যখন 6ষ্ঠ-7ম শ্রেণীতে পড়তাম। আর আজ তার কিছু পংক্তি আজও আমায় প্রেরণা দেয়।
সেটা আমি শেয়ার করতে চাইবো আপনাদের সাথে। স্বামীজি বলেন, আপনি কেবল 3.5 হাতের হাড় মাংসের পুতুল নন, আপনি ঈশ্বরের অংশ, অমৃতের পুত্র, অমর আনন্দের ভাগীদার, অসীম শক্তির ভাণ্ডার, শক্তিধর। এই বিশ্বে এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারবেন না। আমিও সেই সংকল্প করে ফেলি, কিছু না কিছু করতেই হবে সফল আর সার্থক করে তোলার জন্য। আপনি যখন কিছু করার চেষ্টা করেন, ক্লাস 7-এ যখন আপনি নেতাগিরি দেখানোর চেষ্টা করেন, আপনার কাকা আপনাকে খুব মেরেছিল? আপনার কাছে একদম সঠিক তথ্য রয়েছে। আপনার কাছে খুব গভীর গভীর খবর থাকে দেখছি। আসলে যখন আমার মনে হলো যে কিছু একটা করতে হবে, তো আমাদের ওখানে শ্রমিক ভাই বোন ছিলেন যারা, আর তাদের সন্তানরা একসঙ্গে মজুরের কাজ করত। আমি এটা প্রায় 50 বছর আগেকার কথা বলছি। তাদের দিয়ে প্রচুর পরিশ্রম করানো হতো, আর তার বদলে কিছু টাকা পয়সাও দিত না, বরঞ্চ একটা বাটিতে শস্য মেপে দেওয়া হতো, আর সেটাকে আমরা পাইয়ের কোড়া বলতাম। তো তাদের 2.5 কৌটো মাপ করে দেওয়া হতো। আমার মনে হয়েছিল এই 2.5 কৌটো সকাল থেকে রাত অবধি কাজ করার পারিশ্রমিক হিসেবে খুবই কম। একদিন আমি গ্রামের মন্দিরে সমস্ত শ্রমিকদের একজোট করলাম। বয়স কম ছিল, কেউ এসেছিল কেউ আসেনি। আর তারপর আমি তাদের বলি, দেখো এই 2.5 কৌটো পারিশ্রমিক অনেকটা কম। ওরা বলে, ভাই এতে আমরা কি করতে পারি? আমি বলি, আন্দোলন করতে হবে, কাজ বন্ধ করতে হবে, কৃষকরা খেতে কাজ করতে যাবে না, তাহলে ওরা পারিশ্রমিক বাড়াবে। ওরা বলে, এমনটা হতে পারবে কি? আমি বলি, হ্যাঁ, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। কি করা যায়? আমি বলি, মিছিল বের করতে হবে। সেই সময় তো গ্রামে বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমরা পেট্রোম্যাক্স জ্বালাই, সেই গ্যাস বাতিগুলো হয় না, তাই একজন শ্রমিক তা মাথায় বসিয়ে নেয়, আমি তার সঙ্গে দাঁড়িয়ে পড়ি, আর তারপর আর বাকি লোক আমার পেছনে রইল। আমাদের দাবি ছিল 2.5 কৌটো নয়, 5 কৌটো চাই, নয়তো আমরা কাজ বন্ধ করে দেব। কিন্তু যখনই সেই মিছিল আমার বাড়ির দোরগড়ায় গিয়ে পৌঁছয়, আমার কাকা লাঠি নিয়ে বেরিয়ে আসেন আর বলেন, আয় আমি পারিশ্রমিক 5 কৌটো দিচ্ছি। যখনই তিনি লাঠি হাতে তোলেন, বাকি সবাই দৌড়ে তো পালিয়ে যায়, আমি একা ধরা পড়ে যাই। আর তারপর যা ধোলাই হয়েছিল আমার এখনো মনে আছে। কিন্তু আপনার ধর্মের প্রতি যে বিশ্বাস ছিল তা এখনো বদলায়নি। আমরা এখনো দেখি আপনি মন্দিরে যান, ভজন গাইতে দেখি, করতাল বাজাতে দেখি। নিশ্চিতভাবেই ভারত খুব প্রাচীন আর বিশাল রাষ্ট্র। আমাদের জীবনের ভিত্তি আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আর সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া, যার সম্পূর্ণভাবে বিশ্বাস রাখা, তাতে শ্রদ্ধার চোখে দেখা। আর সত্যি এটা আমার স্বভাবের মধ্যেই রয়েছে, কিন্তু এটা আমার রীতিতে রয়েছে। আর তাছাড়া যখন আমি সুযোগ পাই, সোজা মন্দিরে পৌঁছে যাই। এমন কিছু ভিডিও আমার কাছে আছে যাতে আপনি মন্দির পৌঁছে কিভাবে সেখানে ভজন গেয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে গেছেন, সেটা আমি জনতাকে একটু দেখাতে চাই। যখন আপনার বিরোধী রাজনৈতিক নেতা কমলনাথ এটা দেখেন, তিনি বলেন যে শিবরাজজি এত ভালো অ্যাক্টিং করেন যে এনার নাম তো শিবরাজ সালমান রাখা উচিত। আর যদি উনি মুম্বাই যেতেন, অ্যাক্টিং এ মধ্যপ্রদেশের অনেক সুনাম করতেন। রজতবাবু, এর জবাব আমি নই, জনগণ দিয়ে দিয়েছে। যখন উনি কথা বলেন, মানুষ আমায় কিছু ফটোগ্রাফ পাঠান, আর তো আমি ওই ফটোগ্রাফ আপনাকে আর আপনার মাধ্যমে সবাইকে দেখাতে চাইবো। আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। একটা নয়, অনেকগুলো ফটো রয়েছে। আমি চাই যে জনগণ যে জবাব দিয়েছে সেটা মানুষ দেখুক। এ তো সলমান খানের সঙ্গে ওনার ফটো, আর এ তো জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার আপনিই দেখুন, উনি বলছেন শিবরাজ সালমান কাপুরের সঙ্গেও রয়েছে। হ্যাঁ, আর এটা দিয়া মির্জা। আপনি এদের সবাইকে চেনেন? আমি এতটা কাছ থেকে চিনি না, যতটা কাছ থেকে কমলনাথ বাবু চেনেন। এখন দেখুন, ফটো ওনার, চেনেনও উনি, সঙ্গেও উনিই রয়েছেন, আর আমায় বলছেন বলিউড গিয়ে আমি অ্যাক্টিং করছি। আইফা উনি করালেন, তাতে কোটি কোটি টাকা উনি খরচ করলেন, আর আমায় বলছেন আমি যেন বলিউড যাই। এটা তো জনগণের জবাব যেটা আমি দিলাম। উনি বলেন যে শিবরাজজিকে না তো আমি নাচে হারাতে পারবো, না গানে ওনার সঙ্গে লড়াই করতে পারবো, অভিনয়তেও ওনার সঙ্গে লড়াই করতে পারবো না, কিন্তু ভোটে ওনাকে হারিয়ে দেবো। ভোটে তো জনগণ নির্ণয় দিয়ে দিয়েছে, কিন্তু জনগণের মধ্যে থাকা এটা আমার ধর্ম বটে, স্বভাবও আমার। আমরা আফটার অল গণতন্ত্রে জনগণের সেবক।
আর আমি সবসময় এটা বলি যে মধ্যপ্রদেশ আমার মন্দির, সেখানে থাকা জনগণই আমার ভগবান, আর সেই জনগণের পূজারী শিবরাজ সিং চৌহান। তো আমি জনগণের মধ্যে থাকার কোনো সুযোগ ছাড়ি না একদম। অনুষ্ঠান হোক বা না হোক, ধর্মীয় আয়োজন হোক বা কোনো উৎসব হোক, আমি জনগণের মধ্যে থাকি, জনগণের মধ্যে নাচি, গানও গাই, আর তাদের আলিঙ্গনও করি। কিন্তু যে ভজন কীর্তন আপনি করেন, ভগবানের নাম যে নেন, সেই ব্যাপারে কংগ্রেস সবসময় বলে যে আপনি ধর্মকে ব্যবহার করছেন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। হিন্দুত্বের নামে আপনি ভোট জড়ো করছেন। দেখুন, হিন্দুত্ব কি জিনিস সেটা আমাদের বিরোধী বন্ধুরা জানুক। একম সৎ বিপ্রা বহুধা বেদান্তি হলো হিন্দুত্ব, আত্মবৎ সর্বভূতেষু হলো হিন্দুত্ব। अयम नीच पारो वेद विरगना लघु चेतासम उदार चरितानং তুস বসুদেব কুটুম্বকম। গোটা বিশ্ব একটা পরিবার, এটাই হিন্দুত্ব। সবাইকে নিজের মতো করে দেখা, এটাই হিন্দুত্ব। বাঁচো এবং বাঁচতে দাও, এটাই হলো হিন্দুত্ব। ধর্মের জয় মানে ভালো মানুষের জয় হোক, অধর্মের নাশ মানে খারাপ মানুষ শেষ হোক, প্রাণীদের মধ্যে সদ্ভাব হোক, আর গোটা বিশ্বের কল্যাণ হোক। বিশ্বের কল্যাণ হোক, এটাই তো হলো হিন্দুত্ব। সর্বে ভবন্তু সুখীন, এটা হলো হিন্দুত্ব। সর্বে সন্তু নিরাময়া, এটা হিন্দুত্ব। সর্বে ভদ্রাণি পশ্যন্ত, এটা হিন্দুত্ব। মা কশ্চিৎ দুঃখ ভাগ্য ভবেত, এটা হিন্দুত্ব। আর এই হিন্দুত্ব নিয়ে আমার গর্ব হয়। কিন্তু আজকাল আপনার কি মনে হয় না যে মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতারা আপনার হিন্দুত্বে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে? প্রথমবার আমি দেখলাম যে কংগ্রেসের যত কার্যালয় রয়েছে সেখানে কমলনাথ হনুমান চালিসা পাঠ করিয়েছেন। আমাদের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছেও এই হিন্দুত্ব, এই ধর্ম কখনোই ভোটের ইস্যু ছিল না। এই বিশ্বাসের ব্যাপার, এটা শ্রদ্ধার ব্যাপার। কিন্তু কংগ্রেস তো প্রথমে হিন্দুদের নাম শুনলেই জ্বলে উঠত। হিন্দুওয়ালা মানে সেটা সংক্রমণ, সাম্প্রদায়িক। নাম নেওয়া যাবে না। কেউ কেউ তো রামকে কাল্পনিক বলতো, ওখানে টয়লেট বানিয়ে দিন, হাসপাতাল বানিয়ে দিন, এইসব কথা বলতো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাবুকে অভিনন্দন জানাবো। ভারতের পরম্পরা, জীবনের ভিত্তি, সংস্কৃতি, রীতিনীতি, রাম, কৃষ্ণ, শিব, উনি এমন মোড় ঘোরালেন, এখন এদের মনে হচ্ছে এসব ছাড়ার কাজই হবে না, আর ভোটেতেও হবে না। তো এরা ভোটের সময় হিন্দু হওয়ার চেষ্টা করছে। যারা রামকে কাল্পনিক বলতো তারাই কপালে তিলক কেটে জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় রাম, রাম রাম বলছে, হনুমান চালিসা পাঠ করছে। সংকট কাটে মিটে সব পীরা, जो सुमिरे हनुमत बलबीरा। এখন ওরাই সবচেয়ে বড় হনুমান ভক্ত। কার্যালয়ে হনুমানজির পাঠ করানো হচ্ছে। এটা তো চমৎকার ব্যাপার যে মোদীবাবু তাদের দেশের মূল ধারায় আসতে রীতিমতো বাধ্য করে দিয়েছেন উনি। কিন্তু ওনারা তো মানুষকে বলেন যে ছিনওয়াড়াতে হনুমানের, বজরংবলীর 110 ফুট উঁচু মূর্তি বসিয়েছেন। দেখুন, জামসামলি ওখানকার খুবই বিখ্যাত একটি মন্দির, অনেক বছরের পুরনো। তো প্রথমে বলতো ওরাই সব তৈরি করেছে। আমি তখন বলি, তাহলে লাল কেল্লার কুতুব মিনারও হয়তো আপনারাই বানিয়েছেন। প্রথমে মন্দির আর তারপরে প্রতিমা, ভালোই তো, তাই না? এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখুন, এদের ধর্ম আর বিশ্বাস এমন নয় যে সেটা দেখানোর জন্য কার্যালয়ে পাঠ করতে হবে। সুন্দরকাণ্ড, হনুমান চালিসার এসব লোক দেখানো ভোটের জন্য। এখন মনে হচ্ছে এসব ছাড়ার কাজ চালানো মানে যাবে না। এখন তো সাধু সম্মেলনও করছেন। হ্যাঁ, আমি শুনেছি যে বাবা বাগেশ্বর, যিনি ধীরেন শাস্ত্রী, ওনার সম্মেলন হয়েছিল ছিনওয়াড়াতে। প্রথমে উনি আর পার্টির কিছু লোক, যারা সাধুদের প্রতারক, আরো আলাদা আলাদা নামে সম্ভাষণ করতেন। আর এখন মনে হচ্ছে যে তাতে কাজ হবে না, তো সম্মেলনও করাচ্ছেন। তো উনি বজরংবলীর আশীর্বাদ কিছু পাবেন কি? দেখুন, যিনি বজরংবলীর সেবক হন, উনি তাকেই আশীর্বাদ দেন। কিন্তু আপনিও তো সমানে সমানে টক্কর নিচ্ছেন। আপনিও তো ছিনওয়াড়াতে হনুমান লোক তৈরি করার কথা ঘোষণা করেছেন। এতে খারাপ কি আছে? আমি শুধু ছিনওয়ারাতে নয়, এবং আজ নয়, আমরা যে সিংহস্ত উজ্জয়িনীতে করেছি, সেখানে বেশ কিছু মন্দির পুনরুজ্জীবিত করেছি। এক নয়, একাধিক মন্দির, কারণ ওগুলো আমাদের বিশ্বাসের কেন্দ্র। আমরা উজ্জয়িনীতে মহাকাল মহালোক বানিয়েছি, আমরা ওর সাথে রামরাজা লোক তৈরি করছি। আমরা জামসামলিতে হনুমান লোক তৈরি করছি।
বেশ কিছু বনবাসীরাম ভগবান লোক তৈরি করছি। সন্ত রবিদাসজির বিশাল মন্দির, যেটা প্রধানমন্ত্রী শিলান্যাস করলেন সাগর জেলা বর্তমাতে, ওটা লোক তৈরি হচ্ছে। দেবী লোক তৈরি হচ্ছে সকলানপুরে। আলাদা আলাদা সব হচ্ছে, কারণ এইগুলো আমাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। দেখুন, হাজার হাজার বছর পুরনো আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনমূল্য, আমাদের পরম্পরা, সবকিছু এগুলো আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়া, এই উত্তরাধিকারটা, এটা আমাদের ডিউটি, আমাদের কর্তব্য, কাজ। একদিকে বিশ্বাসের কারণে করছি, শ্রদ্ধার কারণে করছি, এটাও তো রাজধর্ম না? নিজের ধ্যান ধারণা, যেমনটা আমি বললাম, আমরা ওমকারেশ্বরে তৈরি করছি একাত্ম ধাম, স্ট্যাচু অফ ওয়াননেস আমরা তৈরি করছি আদিগুরু শঙ্করাচার্য মহারাজের। শঙ্করাচার্য বলতেন একটাই চেতনা সমস্ত প্রাণীদের মধ্যেই রয়েছে, জড়ের মধ্যেও জীবের মধ্যেও একটাই চেতনা, আর সেই জন্য রাম সীতা সব জায়গায় রয়েছে। সবাইকে একরকম মানো, কোনো ভেদাভেদ নয়, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়। আর আমি মনে করি আদিগুরু শঙ্করাচার্যের এই ধ্যান ধারণা যে একই চেতনা আমাদের সবার মধ্যে রয়েছে, তার সমস্ত ভেদাভেদ আর মতভেদ থামিয়ে দেবে, শেষ করবে, আর বস্তুবাদের আগুনে পাথর হওয়া বিশ্ব মানবতাকে শাশ্বত পথের দিগদর্শন করাবে। আর সেই জন্যই স্ট্যাচু অফ ওয়াননেস আমরা তৈরি করছি, বিশ্বকে শান্তির বার্তা দেওয়ার জন্য। এবং আরো একটা কথা বলবো, এর সঙ্গে উজ্জয়িনীতে আমরা মহাকাল মহালোক তৈরি করেছি। শ্রদ্ধা আর বিশ্বাসের ঢেউ উপচে পড়ছেই পুরোপুরিভাবে। সেই সঙ্গে ওখানকার আর্থিক অবস্থাও বদলে গেছে। শুধু উজ্জয়িনীতেই শ্রাবণ মাসে প্রায় 2 কোটি মানুষ মহাকাল মহারাজের দর্শন করতে আসেন। 2 কোটি মানুষ। উজ্জয়িনী বদলে গেছে। শত শত হোমস্টে, হোটেল, রিসর্ট, আলাদা আলাদা রিক্সাওয়ালাদের রিক্সা চলছে, ট্যাক্সিওয়ালাদের ট্যাক্সি চলছে, হোটেলওয়ালার হোটেল চলছে, কেউ ফুলমালা বিক্রি করছেন, কেউ প্রসাদ বিক্রি করছেন। শুধু উজ্জয়িনীতেই 100 কোটি টাকার দান 10 মাসে এসে গেছে। এত ভিড় হয় যে পুরো উজ্জয়িনীর অবস্থাটাই বদলে গেছে আর্থিক দিক থেকে। আমরা ওখানে যে দোকান তৈরি করেছিলাম মহাকাল মহালোকে, ওই দোকানের যখন অকশন করি তো আপনি শুনে আশ্চর্য হবেন, প্রায় 2.5 কোটি টাকা মতন একটা দোকানের অকশনে। 100 বর্গ ফুটের দোকান, মেরিন ড্রাইভে দোকানের এত দাম হয়। তো মহাকাল মহালোক তো তৈরি হলো, শ্রদ্ধা আর বিশ্বাসের কারণ তো রয়েছেই, কিন্তু কয়েক হাজার মানুষ রোজগারের সঙ্গে যুক্ত হয়েছেন, আর্থিক অবস্থা বদলে গেছে। বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে বাকি লোকও আমরা তৈরি করছি। ওই আধ্যাত্মিক সুখ তো আমরা দেবই, সেই সঙ্গে বস্তুগত উন্নতিও করব। শিবরাজজি, আপনি তো হনুমান লোক তৈরি করেছেন, আপনি তো মহালোক তৈরি করেছেন, আপনি রামলোক তৈরি করেছেন, তাতে তো বিরোধী দলের পরলোক হয়ে গেল। ওনারাও দেখুন, আর ওখানে গিয়ে মনের শান্তি পাক আর কি। কিন্তু এই কথাটা তো সত্যি যে পুরো কংগ্রেস পার্টি এইবার খুবই শ্রদ্ধার সঙ্গে ভোটে লড়ছে। প্রিয়াঙ্কাজিকেও দেখলাম যে নর্মদা মায়ের পুজো করতে গেছেন। নর্মদা দেবীর পুজো করুক, শিপ্রা দেবীর তীরে যাক। হ্যাঁ, এবার ওনাদের একটু পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে। আর এই পরিবর্তন শুধু ভোটের জন্য, শ্রদ্ধার জন্য নয়, বিশ্বাসের জন্য নয়, ভক্তির জন্যও নয়। আর এটাকে অন্যভাবে লোকে বলেন বকের ভক্তি। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? স্যার, আমি আপনার গানের একটা ভিডিও দেখেছিলাম। স্যার, আপনি খুব ভালো গান করেন। আপনি কি আমাদের জন্য 2টো লাইন গেয়ে শোনাতে পারবেন প্লিজ স্যার? একটা কথা ঠিক যে আমি মাঝে মাঝে গান করি, কিন্তু খুব ভালো গাই না। ভাষণ দিয়ে দিয়ে গলা ফাটা বাস হয়ে গেছে। তবে জনগণের মধ্যে গান করি, আর লোকে ভালোবেসে সহ্যও করে নেন। তখন গাইতে হবে না, জনগণের ডিমান্ড রয়েছে, আপনি অবশ্যই গেয়ে শোনান। नदिया चले चले रे धारा, चंदा चले चले रे तारा, तुझको चलना होगा, तुझको चलना होगा, तुझको चलना होगा, तुझको चलना होगा। जीवन कहीं भी ठहरता नहीं है,
जीवन कहीं भी ठहरता नहीं है, आंधी से तूफान से डरता नहीं है। तू ना चलेगा तो चल देंगी राहें, तू न चलेगा तो चल देंगी राहें, मंजिल को तरसेंगी तेरी निगाहें। तुझको चलना होगा, तुझको चलना होगा। ধন্যবাদ। দেখুন শিবরাজজি, ভোটের সময় এখন তো আপনাকে চলতেই হবে। না, আমার সঙ্গে জনগণও চলছেন। তো আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে শিবরাজ সিং চৌহানের ওপর প্রশ্ন উত্তরের আর এক পর্ব। কমলনাথ বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তো সারাক্ষণই কাঁদতে থাকতেন কি আমি কি করব, আমার কাছে টাকাই নেই, আমি কি করব, আমার কাছে টাকাই নেই, মামা সব সম্পদ শেষ করে গেছে। আমি বলি মামা না, অরঙ্গজেব হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি আজকাল বিনামূল্যে জিনিসপত্র বিতরণ করেন। শিবরাজজি, আপনার কথা শুনে মনে হয় যে আপনি একদম বিনামূল্যে জিনিসপত্র, বিনামূল্যে টাকা বিতরণের অভিযান চালাচ্ছেন। আপনি বলছেন যে চাষি বন্ধু, প্রধানমন্ত্রী ৬,০০০ টাকা দিচ্ছেন, আমিও ৬,০০০ টাকা দেব। কোনো মেয়ে গ্রাম থেকে পড়তে যাবে তো তাকে সাইকেল দেব, কেউ টপার হলে তাকে স্কুটি দেব। এতে কি অসুবিধা রয়েছে? দেখুন, আমরা জনগণের জীবন বদলে দেওয়ার অভিযান চালাচ্ছি, আর জনগণের এই চাহিদা পূরণ করা, বিশেষ করে ওই ভাই বোনেরা বা ওই ছেলে মেয়েরা যারা আর্থিক দিক থেকে সম্পন্ন নন, যদি আমি স্কুটি দিই তার জন্য প্রতিযোগিতা করে দিয়েছি। যদি 12th ক্লাসে কোনো ছেলে মেয়ে নিজের স্কুলে সবচেয়ে বেশি পায় নম্বর, তাকে আমি স্কুটি দেব। আর বাচ্চারা ভালো পড়াশোনা করছে যাতে সেই স্কুটিটা পেতে পারে, আমি ঠিক করেছি 75% মার্কস যদি কেউ পায় তাকে মামা ল্যাপটপ দিয়ে দেবে, ল্যাপটপ পড়াশোনার কাজে লাগবে। আমরা ঠিক করেছি যদি কেউ গরিব হন, যার কাছে থাকার নেই, পরিবার বড় হয়ে যাচ্ছে, দাদুর 4 ছেলে 4 বৌমা, তাদের 4 জন করে সন্তান, আর ছোট বাড়িতে থাকার জায়গাই হচ্ছে না, আমরা বলেছি তাদের ফ্রিতে ফ্ল্যাট দেবো যারা গরিব। তো এই পৃথিবীতে জন্ম যখন নিয়েছে সেই অধিকারটুকু তো রয়েছেই যে থাকার জন্য অন্তত একটা নিজের জমি হোক, আমি অন্তত নিজের একটা বাড়ি তো তৈরি করতে পারি। এত লোককে দেওয়ার জন্য কোত্থেকে জমি নিয়ে আসবেন? দেখুন, আমাদের মধ্যপ্রদেশে জমি তো রয়েছেই, নয়তো আমরা কিনে দিয়ে দেবো। দেখুন, এই পৃথিবীর সম্পদের উপরে গরিবের অধিকার রয়েছে। এই বাতাস, এই জল, এই জঙ্গল, এই জমি, এই খনি, গরিবেরও সমান অধিকার রয়েছে এতে, আর সেই জন্য আমি তাদের অধিকারটুকুই দিচ্ছি। এটা সামাজিক ন্যায়। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করতে চাই, শুধু ভোটের সময় নয়, এই যোজনা আমরা বানিয়েছি, সেটা 2005 থেকে শুরু করেছি আলাদা যোজনা হিসেবে। সাইকেল আমি মেয়েদের এই জন্য দিয়েছি, আগে মেয়েদের দিয়েছি কারণ গ্রামে কংগ্রেসের সময় শিক্ষা ব্যবস্থাই ছিল না, স্কুলই ছিল না, যেগুলো ছিল তা গাছের তলায় ছিল, আর শিক্ষক মানে যিনি পড়াতেন তাকে 500 টাকা মাইনে দেয়া হতো। শ্রীমান দিগ্বিজয় সিং, যিনি মধ্যপ্রদেশ ভাগ করে দিয়েছিলেন, একটা স্কুলে আমি ওই সময় গেছিলাম, মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম গঙ্গা নদীর কোথা থেকে উৎপত্তি, সে বলে বিন্ধ্যাচল থেকে। আমি শিক্ষককে বললাম কি শেখাচ্ছেন? গঙ্গা নদী তো হিমালয় থেকে নেমে এসেছে, আর বাচ্চারা বলছে বিন্ধ্যাচল থেকে। স্যার, 500 টাকাতে বিন্ধ্যাচল থেকেই তো নেমে আসবে। মানে খুবই খারাপ অবস্থা। ওই অবস্থায় আমি যখন মুখ্যমন্ত্রী হই, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল কম ছিল, মেয়েদের অন্য গ্রামে পড়তেই যেতে দিত না বাড়ি থেকে। তো আমি বলি মেয়েরা হেঁটে যাবে না, আমি সাইকেল দেবো, মেয়েরা সাইকেল চেপে যাবে, সেটাই ভালো হবে। আমরা সাইকেল দিই। তারপর ভাগ্নেরা আমার উপর রেগে যায়, বলে মামা ভাগ্নিরা সাইকেলে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। তো আমি ভাগ্নেদের সাইকেল দিয়ে দিই, এটাই আমি করি। আর এখন সেটা স্কুটি অবধি পৌঁছে গেছে। কি সমস্যা? কিন্তু এখন তো শুনছি যে দিদি জামাই বাবু রেগে আছেন। কারণ বোনেরা পেয়ে গেছে, ভাগ্নারা পেয়ে গেছে, ভাগ্নিরা পেয়ে গেছে, আর জামাই বাবু লবটঙ্কা। এই 6,000 টাকা যে প্রধানমন্ত্রী দিচ্ছেন, ওনাদেরই দিচ্ছেন। সেই 6,000-এর সঙ্গে আমার দেওয়া 6,000 যোগ করে দিই, মানে মাসে মোটামুটি 1,000 টাকা মধ্যপ্রদেশের প্রত্যেক চাষি পান। আর এটা ওনাদের জীবন বদলে দেওয়ার একটা প্রচেষ্টা। সত্যি বলতে কি, আপনি দেখবেন আমাদের শ্রমিক ভাই রয়েছে, গরিব ভাই বোন, যাদের জন্য আমি একটা
যোজনা বানিয়েছি, এটা আমি বানিয়েছি জনগণের সমস্যা কমানোর জন্য। আমি ছোট থেকেই গ্রামে দেখেছি মেয়ে আর ছেলে দুজনের মধ্যে মানুষ ভেদাভেদ করতেন। ছেলে হলে স্বাগত জানানো হয়, আনন্দ করা হয়, লাড্ডু বিতরণ হয়, অভিনন্দন জানানো হয়। আর যদি মেয়ে হতো তো মায়েরও মন খারাপ হয়ে যেত, যেন মেয়ে হয়নি, বিপর্যয় এসে গেছে, যা তা ব্যাপার। আর তখন আমার মনে খুব কষ্ট হতো, ভাবতাম ভগবান সেদিন কবে আসবে যখন ছেলে আর মেয়ে দুজনকেই সমান চোখে দেখা হবে। আমি গ্রামে সেই বোনের কষ্ট দেখেছি, যখন তার স্বামী একটুতেই ছোট ছোট ব্যাপারেই তাকে বকতো আর অনেকবার তাকে মারতো। আমি সেই মার খাওয়া বোনকে অন্যের বাড়িতে গিয়ে বাঁচাও বলে চিৎকার করতে দেখেছি। তখন মনে কষ্ট হতো যে নারী পুরুষের সমানাধিকার কবে হবে। আর মেয়েদের কষ্ট দেখে আমি বলতে চাইবো, রজতবাবু, আমার মনে চিন্তা ভাবনা আসে, মানে যে মেয়েকে পৃথিবীর আলো উন্নতি দেখা থেকে মানুষ ততদিন আটকাবে যতদিন সে বোঝা মনে হবে। মেয়েদের বরদান করে তুলতে হবে, সেই জন্য আমার মনে কিন্তু হয়। শিবরাজজি, 18 বছর পর আপনার মেয়েদের কথা মাথায় এলো। 18 বছর আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন ভোট আসছে বলে আপনি মেয়েদের অ্যাকাউন্টে 1000 না টাকা না, করে এই যে দেবেন? যোজনার কথা আমি বলছি, এই যে যোজনার কথা আমি বলছি সেটা 2006 আমি বানিয়েছি, সেটার উল্লেখ করছি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম তো আমি সবার প্রথম যোজনা বানালাম যে মধ্যপ্রদেশের মাটিতে মেয়েদের বোঝা হিসেবে যেন দেখা না হয়, মেয়েদের বরদান করে তুলব। এখন বরদান কিভাবে হবে? কারণ মধ্যপ্রদেশে সেক্স রেশিও খুব ওলটপালট হয়ে গেছিল। 1000 পুরুষ পিছু 912 নারী জন্মেছিল। আর একবার যখন আমি বললাম মেয়েদের ঘরে আনুন, মেয়ে ছাড়া পৃথিবী চলবে না, তখন এক বুড়ি বলে যে কি বড় কথা বলছো, মেয়েদের ঘরে আনুন, মেয়েদের ঘরে আনুন, মেয়ে এলো, বড় হয়ে গেল, আর বিয়েতে দেনা পাওনার ব্যবস্থাকে তুমি করবে? তখন আমি বুঝলাম শুধু ভাষণ দিয়ে কাজ তো হবে না। আর তখন আমি ঠিক করলাম মেয়ে বোঝা হিসেবে থাকবে না। প্রথম যোজনা আমি বানাই মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা, যাতে বলা হয় এবার থেকে গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা আমি করব, সরকার করবে, মা বাবার উপর মেয়ে বোঝা হিসেবে থাকবে না। আর দ্বিতীয় যে যোজনা নিয়ে আমার গর্ব হয়, আমি লাডলি লক্ষ্মী যোজনা বানাই। আমি আমার অফিসারদের ডেকে বলি মধ্যপ্রদেশে মেয়ের জন্ম নিলে সে লাখপতি হবে। তো শুনে ওরা হাসলো, বলে এটা তো ইম্পসিবল স্যার, করা যাবে না। মেয়ের জন্মের সঙ্গে সঙ্গেই তার নামে একটা অঙ্কের টাকা জমা করে দেব, যখন সে 21 বছরের হবে 1 লাখ টাকা পেয়ে যাবে। সেই সময় আমরা ঠিক করি যে মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে 30,000 টাকা দুটো মেয়ে অবধি মেয়ের বাবা মার অ্যাকাউন্টে জমা করে দেবো। তার সঙ্গে আমি শিক্ষাও জুড়ে দিই। সে 5ম শ্রেণী পাশ করে 6ষ্ঠতে গেলে 2000 টাকা, 8ম শ্রেণী পাশ করে 9মে গেলে 4000, 11 ক্লাসে উঠলে 6000, 12 ক্লাসে উঠলে 6000, আর কলেজে গেলে 12,500, পাস আউট করলে বেরোলে 12,500। আর এখন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়াও আমি লাডলি লক্ষ্মী মেয়েদের বিনামূল্যে করাবো। আমার এটা কিন্তু বলতে খুব রীতিমতো গর্ব হয় যে মধ্যপ্রদেশ এখন 46 লাখ লাডলি লক্ষ্মী মেয়ে রয়েছে, 46 লাখ লাডলি লক্ষ্মী মেয়ে রয়েছে। আর এই ইম্প্যাক্ট আপনি দেখুন, 912 মেয়ে প্রতি 1000 ছেলে জন্ম নিত, আর এখন 956 মেয়ে প্রতি 1000 ছেলে জন্ম নিচ্ছে। মেয়েরা এখন আর বোঝা নয়, মেয়েরা বরদান হয়ে গেছে। আর এটা আমি 2006 করেছি। বোনেদের দুঃখ কষ্ট দেখে আমি মোটামুটি প্রথম যোজনা তৈরি করেছিলাম, কারণ আমি গ্রামে গিয়ে দেখতে পেতাম শ্রমিক বোনেরা ছেলে মেয়ে জন্ম দেওয়া অবধি পরিশ্রম করতেন। আর কি বলবো, আমার খুব কষ্ট হতো, ব্যথা হতো। আর ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর এক সপ্তাহ বিশ্রাম নিতেন না। ছেলে মেয়েকে হয় ঘরে রেখে আসতেন বা ক্ষেতের ধারে মানে শুইয়ে রেখে সারাদিন কাজ করতেন। ছেলে মেয়েকে ঠিক করে দুধ খাওয়াতেও পারতেন না। তখন আমি ঠিক করি ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগের শ্রমিক বোনকে 4000 টাকা দেবো, যাতে পুষ্টিকর খাবার খেতে পারেন, নিজের স্বাস্থ্য ঠিক থাকে, আর পেটে যে ছেলে মেয়ে বড় হচ্ছে তার স্বাস্থ্য ঠিক থাকে। আর জন্মের পর 12,000 টাকা দেব, যাতে অন্তত পক্ষে 1-2 মাস আরাম করতে পারেন, অন্তত পক্ষে নিজের পরম মমতায় ছেলে মেয়েকে যাতে দুধ খাওয়াতে পারেন, আর বিশ্রাম নেওয়ার সুযোগও যাতে পেয়ে যান। আর আজ আমার এটা বলতে খুব গর্ব হয়, রজতবাবু, মধ্যপ্রদেশে মেয়েরা কিন্তু আর পেটেতে মারা যায় না। আগে মানুষ পেটকেই হত্যাপুরী বানিয়ে দিয়েছিল। যদি জেনে যেত মেয়ে জন্ম হবে তো পেটের মধ্যেই মেরে দিত, পৃথিবীর আলো দেখতে দিত না। এই জন্য মেয়ে কম হয়ে যেত। ভগবান ভেদাভেদ করেন না, মানুষ করেন, মানুষ। আর এই জন্য আমরা এই যোজনা বানাই। লাডলি লক্ষ্মী থেকে শুরু করে লাডলি বেহনা পর্যন্ত আমাদের সফর ওখান থেকে শুরু হয়েছিল। আর শুধু তাই নয়, আমি গর্বের সঙ্গে বলতে চাইবো মধ্যপ্রদেশ এমন প্রথম রাজ্য যারা ঠিক করে স্থানীয় স্তরের নির্বাচনে 50% রিজার্ভেশন, ঠিক আছে, মেয়েদের জন্য থাকবে। কারণ বোনেরা ভোটে লড়েন না। ঘোমটা নামাও,
ঘুমটা দাও আর ঘরে থাকো, রুটি বানাও, আর দ্বিতীয় কোনো কাজ নেই। আর মধ্যপ্রদেশ প্রথম রাজ্য ছিল যারা ঠিক করে 30% মেয়েদের নিয়োগও আমরা পুলিশে করাবো। হ্যাঁ, ঠিক করে নিয়েছিলাম। অনেক বিরোধিতা হয়েছিল, পুলিশ অফিসাররা বিরোধিতা করে, বলে এসব কি করে হবে, পুলিশ হয়ে কাজ কি করে করবে। কিন্তু আমার মেয়েদের সামর্থ্যের ওপর ভরসা ছিল, আমার বিশ্বাস ছিল যে মেয়েদের হাতে বন্দুক দিলে সে ডাকাত আর গুন্ডাদের সঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেখিয়ে দেবে। 30% নিয়োগ আমরা তখন থেকে করি, 50% নিয়োগ আমরা মেয়েদের করছি টিচার্স নিয়োগের মতন পরীক্ষায়। আর আজ আপনি মধ্যপ্রদেশের সর্বত্র দেখবেন যেখানে ছেলেদের সঙ্গে মেয়েরাও এগিয়ে চলেছে। আরও একটা কৌশল আমি বের করেছি। আমার মনে হয়েছে যে নারীদের নামে, দেখুন, নারী পুরুষ দুজনেই সমান হওয়া উচিত, দুজনের ছেলে মেয়ে দুজনেই সমান সমান হওয়া দরকার, দুজনের অধিকার সমান হওয়া উচিত, ছেলে মেয়ের অধিকার সমান হওয়া উচিত। কিন্তু সম্পত্তি যখন কেনা হতো পুরুষদের নামে কেনা হতো, ঠিক আছে তো, বাড়ি দোকান জমি কিনতে গেলে পুরুষদের নামে কেন, আমরা ঠিক করি যে মেয়েদের নামে কিনলে স্ট্যাম্প শুল্ক মাত্র 1% লাগবে, ছেলেদের নামে কিনলে আরো বেশি লাগবে। এই নির্ণয়টা আমরা করলাম। তার ফলাফল রজতবাবু আমি আপনাকে বলছি, মধ্যপ্রদেশে এখন 45% সম্পত্তি কিন্তু মেয়েদের নামেই কেনা হচ্ছে। স্বামী নিজের স্ত্রীকে বলছেন যে তোমার নামে কিনছি, স্ট্যাম্পের খরচ বেঁচে যাবে, রেজিস্ট্রির টাকা তো বেঁচে যাবে। এটা নারীর ক্ষমতায়নের অভিযান, বিনামূল্যে বিতরণ নয়। এই যে পরিকল্পনা রয়েছে, এই যে টাকা আপনি দিচ্ছেন, সত্যি কি তাদের কাছে পৌঁছচ্ছে? মনিটরিং কিভাবে হচ্ছে? ডিবিটি সোজা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় একেবারে, মাঝে আর কেউ নেই। তো যখন কংগ্রেসের সময় ছিল, স্বর্গীয় রাজীব বাবু বলতেন যে কি করব, 1000 পাঠাই, 15 পয়সা গিয়ে পৌঁছয়। আমরা এইরকম বাধ্য নই। মোদিজির নেতৃত্বে, ওনার চিন্তাধারায় আমরা কাজ করে চলেছি। 1 টাকা দিলে সেই 1 টাকাই সোজা অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যবহার করেন ওনারা। শিবরাজজি, আপনার সব যে ভাগনারা রয়েছেন তারা বলছে যে মেয়েদের অ্যাকাউন্টে মাসে 1000 টাকা পৌঁছে যায়, আপনি সেটা 3000 করে দেবেন, তাহলে কি ছেলেদের পকেট ফাঁকাই থাকবে? এই 1000 টাকা লাডলি বেহনা অ্যাকাউন্টে যাচ্ছে, আর মেয়েদের যে লাডলি লক্ষ্মী যোজনা সেটা কিন্তু আলাদা। তবে ছেলেদের জন্য আমরা ভাবিনি এমনটা নয়। দেখুন, সাইকেল দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, মেধাবী বিদ্যার্থী যোজনা বানিয়েছি আমরা, মুখ্যমন্ত্রী মেধাবী বিদ্যার্থী যোজনা। আর ওই যোজনাতে স্থির হয়ে আমাদের ছেলে মেয়ে যে কোনো জাতপাত নির্বিশেষে, আমি জাতপাত থেকে বাচ্চাদের উঁচুতে রেখেছি। বাচ্চাদের মধ্যে কিসের ভেদাভেদ? প্রত্যেক বাচ্চাকে, সে যে কোনো জাতিরই হোক, যদি সে মেধাবী হয় আর 12 ক্লাসে সে 75% নম্বর তুলতে পারে, তার মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার খরচ, তাদের পারিবারিক আয় বছরে 8 লাখ অবধি হয়, মামা দায়িত্ব নেবে। এমনকি প্রাইভেট মেডিকেল কলেজেও, জানেন তো, প্রাইভেট মেডিকেল কলেজে বছরে 8 থেকে 10 লাখ টাকা ফিস দিতে হয়। গরিবের ছেলে মেয়েদের পক্ষে তা সম্ভব নয়, চাষিরাও মেটাতে পারবে না। আমি বলে দিয়েছি, চিন্তা করো না, আমার ভাগ্নে ভাগ্নিরা, তোমাদের ফিস তোমাদের বাবা মা নয়, তোমাদের মামা মেটাবে, ভারতীয় জনতা পার্টির সরকার মেটাবে। ছেলেরাও এগিয়ে চলেছে। আর এই ছেলেদের আরো এগিয়ে দেওয়ার জন্য আমরা আরো একটা যোজনা নিয়ে এসেছি, শেখো আর কামাও যোজনা। কিছু রাজনৈতিক দল সস্তার স্লোগান বের করে যে বেকার ভাতা দেব, আমরা বেকার ভাতা দেব। আরে পাখি তার বাচ্চাদের বাসা বানিয়ে দেয় না, তাকে উঠতে শেখায় যাতে সে দীর্ঘ পথ উঠতে পারে, ঠিক আছে? এই বেকার ভাতা হলো বাসার মতো। আর বেইমানি করাও, ঘোষণা করার পর এমন সব শর্ত বেঁধে দেবে যে বাচ্চারা তা পাবে না, খুব কম সংখ্যায় পায়। আর বাচ্চারা বেকার ভাতা চায় না, কখনোই নয়। ঠিক করেছি যে আমরা মধ্যপ্রদেশের বাচ্চাদের কাজ শেখাবো, তাদের স্কিল্ড করে তুলবো। তারা আলাদা আলাদা কোম্পানিতে, সংস্থাতে কাজ শিখবে, আর কাজ শেখার বদলে তারা 8,000 থেকে 10,000 টাকা মাসে পাবে। আর কাজ শেখার পর তারা পার্মানেন্ট জবও পেয়ে যাবে। 1 লাখ সরকারি নিয়োগ করার জন্য আমাদের অভিযান চলছে, আর সেটা এই বছর সম্পূর্ণ করে দেবো। আর প্রতি মাসে 3 লাখ সেলফ এমপ্লয়মেন্টের লোন যাতে আমরা সাবসিডি দিই, তার কিন্তু গ্যারেন্টিও এই মামা নিচ্ছে, সেটাও আমরা বাচ্চাদের পাইয়ে দিচ্ছি। তো ছেলেদের সঙ্গে অন্যায় কিছু হচ্ছে না, তারাও তো আমাদের প্রাণ। আরে বাবা, তাদেরও তো সঙ্গে নিয়েই চলবো। কিন্তু কংগ্রেসের সঙ্গে আপনি কিন্তু অন্যায় করছেন। কংগ্রেসের লোক বলছে যে আমরা গ্যারেন্টি দিয়েছিলাম আর আমাদের আইডিয়াটা চুরি করে নিল। ওরা বলছে আমরা মহিলাদের মাসে 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, শিবরাজজি প্রথমে 1000 দিয়ে দিলেন। ওরা গ্যাসের সিলিন্ডার 500 টাকায় দেবে বলেছিল, আপনি 450 দিয়ে দিলেন। আপনি দেখুন, 2017-তে 1000 টাকা, আমি এই স্কিম কবে শুরু হয়েছিল সেটা আমি বলতে চাই। 2017-তে
মধ্যপ্রদেশে তিনটে অত্যন্ত পিছিয়ে পড়া জনজাতি ছিল, বগ্গা, ভারিয়া আর সাহেরিয়া, যেখানে বাচ্চারাও পুষ্টিকর খাবার পেত না। আমার মনে হলো যদি এই পরিবারগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের পরিবারের যে প্রধান যে বোন রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা দিয়ে দিই, কারণ বোন বা মহিলা টাকার অপব্যয় করেন না। টাকা যদি তাদের হাতে আসে সেটা বাচ্চাদের পেছনেই খরচ করবেন। তো আমি 1000 টাকা দেওয়া শুরু করি। আর পরে যখন আমি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করালাম, শুনে আশ্চর্য হবেন, বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে গেছে। মা যখনই 1000 টাকা পেল, তিনি দুধ কিনলেন, তিনি ফল কিনলেন, ডাল কিনলেন, আর ভালো জিনিস কিনলেন, বাচ্চাদের জামা কাপড় কিনলেন, বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে গেল। সেখান থেকে আমার মনের জোর বাড়ে, আর মনে হলো প্রত্যেক গরিব বোনের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া উচিত। তা এটা কিন্তু ভোটের কারণে নয়। আমরা যে 1000 টাকা প্রথমে দিচ্ছিলাম সেটাও কয়েক লাখ মহিলা ছিল। সেই বোনেদের সংখ্যাটা আরো বাড়িয়ে সেটাকে প্রত্যেক গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে বোনেরা রয়েছেন তাদের কাছে পৌঁছলাম। আর আমার খুব ভালো লাগে, কখনো আমি আবেগপ্রবণ হয়ে যাই, রীতিমতো শিহরণ লাগে। এই তো আমি 3 দিন আগেই ঝাবুয়া গেছিলাম, সেই ছবি আপনি দেখবেন যে জায়গায় জায়গায় বোনেরা জড়ো হন, আমায় দাঁড় করায়। সেই বোনও চিৎকার করেছিল। আমি বলি দাঁড়াও, বোন আমায় ডাকছে। এসে আমার গলা জড়িয়ে নেন, মাথায় হাত রাখেন, আমায় প্রণাম করেন, কপালে চুমু খান। আর তারপর তিনি বলেন, আপনি যে টাকা দিয়েছিলেন তাতে আমি সবজির ঠেলা কিনেছি, এই হাতে ঠেলা কিনেছি, এতে সবজি বিক্রি করছি, আর প্রতিদিন 200-250 টাকা আমি রোজগার করছি। কেউ কেউ পুরনো সেলাই মেশিন কিনেছে আর সেলাইয়ের কাজ শুরু করেছেন। তো এনারা সেই মহিলা যারা ওই টাকার সদ্ব্যবহার করা শুরু করে দিয়েছেন, তাদের জীবন বদলে যাচ্ছে। আর এটা কিন্তু কোনোভাবেই ফ্রিতে বিতরণ মোটেই নয়, আমার বোনেদের জীবন বদলে দেওয়ার অভিযান এটা। আর এটাই আমার সংকল্প, বোনেদের চোখের জল ফেলতে দেব না আমি, তাদের মুখে হাসি ফিরিয়ে আনবই। নারীর ক্ষমতায়ন আমাদের জীবনের একটা মিশন। জুলাই 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আজকাল আমাদের দেশে ফ্রিতে দান খয়রাতি বিতরণ করে ভোট পাওয়ার একটা ফালতু চেষ্টা করা হচ্ছে। উনি বলেছিলেন এই দান খয়রাতি বাবুরা কখনো এক্সপ্রেসওয়ে বানাতে পারবে না, নতুন এয়ারপোর্ট বানাতে পারবে না, হাসপাতাল বানাতে পারবে না, এরা শুধু ভোট চাইতে পারবে। উনি একেবারে ঠিক কথাই বলেছেন। আপনিও সেটা বলছেন। ওরা শুধু দান খয়রাত করে, তাদের উদ্দেশ্যই বলছে। আপনি দেখুন রজতবাবু, মধ্যপ্রদেশে গিয়ে দেখতে পাবেন হাইওয়ে তৈরি হচ্ছে, এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। এই মধ্যপ্রদেশ কি ছিল? 2003-এ মধ্যপ্রদেশে ভাঙাচোরা 60,000 কিলোমিটার রাস্তা ছিল। আচ্ছা, গর্তের মধ্যে রাস্তা নাকি রাস্তার মধ্যে গর্ত সেটাই বোঝা যেত না কোনোভাবে। কেউ মধ্যপ্রদেশে এলে গাড়ি এইরকম লাফাতো, তো সে তখন বুঝে যেত মধ্যপ্রদেশে এসে গেছি। মধ্যপ্রদেশের খারাপ অবস্থা করে দিয়েছিলেন দিগ্বিজয় সিংজি, ঠিক আছে? তো আজ মধ্যপ্রদেশে 5 লাখ দারুণ সুন্দর রাস্তা নেটওয়ার্ক বিছিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা বানিয়েছি। অটল এক্সপ্রেসওয়ে, নর্মদা এক্সপ্রেসওয়ে, বিন্ধ্যা এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, আমরা গোটা মধ্যপ্রদেশকে বদলে দিয়েছি। আর শুধু রাস্তাই নয়, মধ্যপ্রদেশে ইলেকট্রিসিটি থাকতো কম আর চলে যেত বেশি। যখন ওদের শাসন ছিল কংগ্রেসের, তখন 2 ঘন্টা 3 ঘন্টা অব্দি বিদ্যুৎ থাকতো। শুধু বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 5000 মেগাওয়াটেরও কম ছিল। সোজা হিসেব, আজ 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় মধ্যপ্রদেশের জনগণকে আমরা 24 ঘন্টা বিদ্যুৎ দিই, যাতে তারা বাড়ি আলোকিত করতে পারেন। আমরা নতুন পাওয়ার প্লান্ট করেছি। শিবরাজজি, আপনি অবশ্যই বিদ্যুৎ দিচ্ছেন, কিন্তু আপনি বলেন না যে 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 200 ইউনিট অব্দি অর্ধেক বিল। তো এটা কি বিনামূল্যে হচ্ছে না? এটা আমরা বলছি না, কংগ্রেস বলে আমরা তো টাকা নিচ্ছি কিন্তু গরিবের থেকে কম নিচ্ছি, এতে সমস্যা কি আছে? মধ্যপ্রদেশে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখনো কম করিনি, একেবারেই না। আমাদের রেভিনিউ বাজেটের থেকেও সারপ্লাস থাকে। রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, জল এসেছে, 5টা মেডিকেল কলেজ ছিল আমাদের, এখন 30টা মেডিকেল কলেজ হয়ে গেছে। সিএম রাইজের মতো স্কুল তৈরি হচ্ছে, যার মধ্যে এক একটা স্কুল বিল্ডিং 38-40 কোটির, যেখানে গরিবের সন্তানেরাও প্রাইভেট স্কুলে ভালো সুবিধা পাবে। গ্লোবাল স্কিল পার্কের মতো আমাদের এখানে স্কিল্ড মেন পাওয়ার তৈরির জন্য সিঙ্গাপুরের সহযোগিতায় আমাদের এখানে ইনস্টিটিউশন তৈরি হচ্ছে। আলাদা আলাদা কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সহ শিল্প পরিকাঠামোর নেটওয়ার্ক বানিয়ে দিয়েছি। আর মধ্যপ্রদেশের আর্থিক ব্যবস্থাকে আপনি দেখুন, কংগ্রেস সময় ছিল 2003 সাল অব্দি, তখন মধ্যপ্রদেশের পার ক্যাপিটাল ইনকাম ছিল 11,000, আজ সেটা হয়ে গেছে 1,40,000 টাকা। মধ্যপ্রদেশ সব মিলিয়ে মধ্যপ্রদেশে মানে যে অর্থ ব্যবস্থা ছিল তা হচ্ছে 71,000 কোটির, আর সেটাই আমরা বাড়িয়ে করে দিয়েছি মোটামুটি 15 লক্ষ কোটি। মোটামুটি মধ্যপ্রদেশে ফসল আনাজের উৎপাদন শুধুমাত্র 100 কোটির আশেপাশে ছিল, আর আজ সেটা বেড়ে হয়ে গেছে প্রায় 650 কোটি, ঠিক আছে? মধ্যপ্রদেশ গম এক্সপোর্ট করা
সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি গম এক্সপোর্ট করা রাজ্য। আপনি এগ্রিকালচার গ্রোথ রেট যদি দেখেন, কংগ্রেস আমলে মাইনাসে থাকতো একটানা 1.5 দশক। মধ্যপ্রদেশ মানে 18% এগ্রিকালচার গ্রোথ রেট রেখে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে রেকর্ড তৈরি করেছে। রেকর্ড, একটানা এইরকম বৃদ্ধি কখনো হয়নি। সেচ ব্যবস্থা, কংগ্রেস মেওয়ারের রাজা ইংরেজ স্বাধীনতার আগেও 7.5 হেক্টর ছিল, আমরা সেটা বাড়িয়ে 47 লক্ষ হেক্টর করেছি, আর 65 লক্ষ হেক্টর অব্দি আমরা পৌঁছে দেব। আর সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমাদের ফসল দ্রুত বৃদ্ধি পেয়েছে, আর দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য অর্থ ব্যবস্থা ভাইব্রেন্ট হয়ে গেছে। দেশের জিএসডিপিতে মধ্যপ্রদেশের অবদান কত না, শুধু 3.6% ছিল, আচ্ছা, এটা আজ বলুন। সেটা 4.8% হয়ে গেছে। হ্যাঁ সত্যি, ভেবে দেখুন কত দ্রুত বেড়েছে। বাজেট আগে 21,000 কোটি টাকার হতো, আর আজ 3,14,000 কোটির বাজেট আমরা করেছি। শিবরাজজি, পুরো ইলেকশন ক্যাম্পেইন এখানেই করবেন নাকি? আমি শুধু এই জন্যই বললাম যে কোনো কিছুই দান খয়রাতি না, সব ক্যাপিটাল। আপনি আমায় বলুন, আমি আপনাকে ফিগার বলছি। দেখুন, আপনি মেয়েদের মাসে 1,000 করে দেবেন, তার খরচ হবে 18,000 কোটি। 3,000 টাকা যখন তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, 54,000 কোটি টাকা। কোথা থেকে আসবে এত টাকা? দেখুন, আমাদের এখনকার বাজেট 3,14,000 কোটি। এরপর আমি রিভাইজ করি আর সেটা ঠিক করে আরো 5,000 কোটি যদি বাড়াই, সেই 5,000 কোটি টাকা উঠে আসছে। আগামী বছর আমাদের বাজেটে থেকে অন্তত 25% বেশি হবে। ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজি বলেছেন $5 ট্রিলিয়ন ইকোনমি দেশে করতে হবে। আমরা ঠিক করলাম $550 বিলিয়ন ইকোনমি আমরা মধ্যপ্রদেশই বানাবো, আর আমাদের অর্থ ব্যবস্থা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, খুব দ্রুত হারে। তো আমরা বাজেটের পরিমাণ দ্রুত বাড়িয়ে চলেছি, টাকা বেশি আসবে, অর্থ ব্যবস্থা দ্রুত বেড়ে চলবে, বিনিয়োগ আসছে। এই তো আমরা গ্লোবাল ইনভেস্টর সামিট করেছিলাম, তো গ্লোবাল ইনভেস্টর সামিটে 15,42,550 কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে, যেটা খুব দ্রুত আমরা বাস্তবায়িত করতে চলেছি। এখানে আইটি কোম্পানি আসছে, এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসছে, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসছে। আচ্ছা, এমএসএমই দ্রুত হারে বাড়ছে, তো আমরা এমনি এমনি গরিব হয়ে থাকবো নাকি? সেই সময় চলে গেছে যখন আমাদের রুগ্ন রাজ্য বলা হতো, কংগ্রেসের আমল ছিল। এখন রুগ্ন নয়, আমরা উন্নতশীল রাজ্য, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছি। এইভাবে টাকার ব্যবস্থাও হয়ে যাচ্ছে। তার মানে মধ্যপ্রদেশে যখন বাচ্চা জন্ম নিচ্ছে, সেই সময় থেকে মানে জন্ম থেকে মৃত্যু অবধি তার সমস্ত খরচা সরকার দেবে, পড়াশোনা সরকার করাবে, চিকিৎসা সরকার করাবে, খাবারও সরকার যে দেবে। বাচ্চারা গরিব আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তারা দেখুন, এটা সরকারের ডিউটি, এডুকেশন, শিক্ষা দেওয়া। যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে কি শিক্ষা অর্জন করার অধিকারী হবে না? প্রাচীনকালেও ভারতে ফ্রি এডুকেশন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা সন্দীপনী মুনির আশ্রমে গেছিলেন, তো সন্দীপনী মুনি কোনো বেতন নিতেন না, সমাজ শিক্ষার ব্যয় ভার বহন করত। ঠিক আছে, তো যারা গরিব, আমি 8 লাখ টাকা সীমা বলেছিলাম, যার 8 লাখ টাকার কম হয় তাকে সাহায্য করা আমাদের ধর্ম। আমাদের বাচ্চাদের কাছে যদি টাকা না থাকে, সে বাধ্য হয়ে ছেড়ে দেয়, আর সে এটাই ভাবতে থাকবে ট্যালেন্ট তো আছে, যদি আমার কাছেও টাকা থাকতো, আমার বাবা মার কাছে টাকা থাকতো, তাহলে আমি অনেক এগিয়ে যেতাম। আমি বাচ্চাদের চোখের স্বপ্ন শেষ হয়ে যেতে দেব না। দেখুন, এই জন্যে কমলনাথজি আজকাল বলেন যে শিবরাজ সিং চৌহান পকেটে নারকেল নিয়ে ঘোরেন, যেখানেই যান যোজনার শিলান্যাস করে আসেন। দেখুন, যার ক্ষমতা থাকে সেই তো করে দেখায়। আমরা শুধু শিলান্যাস করি নাকি, আমরা ভবন তৈরি করেও দেখাই। উনি বলেন আমি নাকি ঘোষণাবীর, আরে বীরেরাই তো ঘোষণা করে। হ্যাঁ, ভিতুরা কখনো ঘোষণা করে? আমরা ঘোষণা করি, পূরণও করি। কমলনাথ বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সারা সময় শুধু কাঁদতেই থাকতেন, আমি কি করব, আমার কাছে টাকাই নেই, আমি কি করব, আমার কাছে টাকাই নেই, মামা সব সম্পদ খালি করে গেছে। আমি বলি মামা তো অরঙ্গজেব হয়ে গেছে। আমি কখনো বলি না আমার কাছে টাকা নেই, আমার কাছে অনেক টাকা আছে। উন্নতির কাজেও কম পড়ে না, আর জনকল্যাণের কাজেও কম পড়ে না। আপনি এত ভালো কথা বললেন, তো এখন একটা ব্রেক নিয়ে নি, আর ব্রেকের পর আপকে আদালতে শিবরাজ সিং চৌহানের সঙ্গে প্রশ্ন উত্তরের আরো এক পর্ব। তখন ওরা মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের চাপে রাখতো। তখন আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী হয়তো হইনি, কিন্তু টাইগার अभी भी जिंदा है। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি মধ্যপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওপর অভিযোগ হলো যে উনি সবাইকে হুমকি দেন।
শিবরাজজি, অনেক বছর ধরে দেখছি আপনি ভাষায় খুবই শালীনতা বজায় রাখেন, অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন, মিষ্টি মধুর কথা বলেন, কিন্তু আজকাল আপনার ভাষণ শুনতে পাই আপনি বলেন 10 ফুট নিচে পুঁতে দেব, আপনি বলেন বাড়ি ভেঙে মাঠ করে দেব, আপনি বলেন ক্রাশ করে দেওয়া হবে, পিষে দেওয়া হবে। কাকে? দেখুন, আমি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, আজকাল নয়, শুরু থেকে বলি, দেখুন আমি 2005 সালে মুখ্যমন্ত্রী হয়েছি। সেই সময় মধ্যপ্রদেশের উত্তর দিকটা ডাকাতের এলাকা বলে পরিচিতি ছিল। চম্বলকে নিয়ে ফিল্ম বানানো হতো, চম্বল কি কসম, আলাদা আলাদা ডাকাত, মালখান সিং, বেশ বড় সড়ো সিং, পান সিং, এইরকম অনেক ছিল। আর রাস্তায় লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করিয়ে দিত। কংগ্রেসের রেজিম ছিল তখন, 14 লোককে গুলিতে ঝাঁঝরা করে দিত। ওই সময় সন্ধ্যে 5টার পর আর কেউ বাইরে বেরোতে পারতো না। জানি না কখন ডাকাত এসে তুলে নিয়ে যাবে আর মুক্তিপণ দিতে হবে। আমি মুখ্যমন্ত্রী হই, গোয়ালিয়রে বৈঠক করি, ডিজিপি সহ অন্য অফিসারদের সোজা বলে দিই মধ্যপ্রদেশ হয় ডাকাত থাকবে অথবা শিবরাজ থাকবে। এই কথাটা সোজাসুজি জানিয়ে দিই, দুজন একসঙ্গে থাকতে পারবে না। টাস্ক দিয়ে দিই। আর আমার পুলিশকে নিয়ে গর্ব হয়। 6 মাসের মধ্যে সমস্ত ডাকাত দলের মাথাদের শেষ করে দেওয়া হয়েছিল। যখন কংগ্রেস ছিল তখন ছত্র ছায়ায় রেখে দেওয়া হতো তাদের, আর আজ সব ডাকাত একেবারে নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখনো অবধি আমরা আর কোনো তালিকাভুক্ত ডাকাতদের দল তৈরি হতে দিইনি, মাথা তুলতেই দিইনি, শেষ করে দিয়েছি। মধ্যপ্রদেশের দিগ্বিজয় বাবুর আমলে ওই সময় নকশালরা সিটিং মন্ত্রী স্বর্গীয় লিখিরাম কাবরেজির গলা কেটে নিয়ে গেছিল। নকশালরা এত বেড়ে গেছিল, আমরা নকশালবাদীদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করে ফেলি, আর বাড়তে পারেনি নকশালরা। এই বছরও নাশকতা করার চেষ্টা করছিল তো 8 নকশাল মারা যায়। আমরা সিমির নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট করে দিই। দিগ্বিজয় বাবুর জমানাতে ওরা ঝামেলা পাকাতো, সিমিরা কত অপরাধ করে বেড়াতো, কত অস্ত্র উদ্ধার হতো। আমরা সিমি নেটওয়ার্ক নষ্ট করে দিয়েছি একের পর এক, বেছে বেছে, একদম স্ট্রিক্টলি। আর সিমির লোক জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, যখন বেশি দূর যেতে পারেনি, কিন্তু তখন এনকাউন্টারে শেষ করে দেওয়া হয়েছিল। আমরা অপরাধীর বিরুদ্ধে শুরু থেকে তাদের আটকানোর চেষ্টা করছি। এখনো যদি কোনো মাফিয়া থাকে, গুন্ডা থাকে, বদমাশ থাকে, তারা মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, অত্যাচার করে, আমি তাদের ছেড়ে দেবো? তখনই আমি ঠিক করেছি এমন যদি কেউ থাকে বরদাস্ত করা হবে না। মধ্যপ্রদেশ প্রথম রাজ্য যারা আইন তৈরি করে, ছোট মেয়েদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তো সোজা ফাঁসির দড়ি তার গলায় পরানো হবে। আমরাই সবার প্রথমে এই আইন নিয়ে আসি। আর এইরকম অপরাধীদের আমি বলি 10 ফুট গর্ত করে পুঁতে দেব। আর এর মানে এটা হলো আমরা কঠোর ব্যবস্থা নেব, এমন ব্যবস্থা যেটা উদাহরণ হয়ে থাকবে, যাতে অপরাধীরা খারাপ কাজ করতে গিয়ে কাঁপে। মাফিয়াদের জন্য, যারা বদমাশ রয়েছে তাদের জন্য বজ্রের থেকেও কঠোর আমার সরকার, কিন্তু ভদ্র মানুষের জন্য ফুলের থেকেও বেশি নরম আমার সরকার। জনগণের এই কিন্তু আজকাল আমি দেখছি যে আপনি যোগী আদিত্যনাথজির আইডিয়া চুরি করে নিয়েছেন। আপনিও আজকাল বুলডোজার চালাচ্ছেন, বাবার বুলডোজার এসে যায়। আচ্ছা, আপনি দেখুন, আমরা কঠোর ব্যবস্থা কবে থেকে নিচ্ছি, আগেও ছিল, এখনো আমরা। এটা ঠিকই বলেছেন যে 23,000 একর জমি, আমি বলছি 23,000 একর জমি এমন লোকের থেকে যারা নিজেদেরকে শক্তিশালী বলতো, প্রভাবশালী বলতো, মাফিয়া বলতো, যাদের লোকেরা ভয় পেত, অবৈধভাবে অধিগ্রহণ করে নিত জমি, সেগুলো বুলডোজার চালিয়ে মুক্ত করিয়েছি। যে জমি আমরা মুক্ত করিয়েছি সেগুলো গরিবদের দিয়ে দিচ্ছি, গরিবদের বাড়ি করে দিচ্ছি। ভোপালে, ইন্দোরে, গোয়ালিয়রে, জব্বলপুরে স্বরাজ কলোনি তৈরি হচ্ছে। মাফিয়াদের থেকে এই জমি আমরা ছাড়িয়ে এখানে আপনি স্বরাজ কলোনি তৈরি করেছেন, সেখানে দিগ্বিজয় সিং গিয়েছিলেন, কমলনাথও গিয়েছিলেন, আর দিগ্বিজয় সিং তো চোখের জল ফেলেছিলেন যে আপনি গরিব দলিতদের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছেন। মাফিয়া যদি ওনাদের বন্ধু হয় তো আমি কি করব বলুন? কোনো গরিবের ওপর বুলডোজার চালানো হয়নি। যেখানে চলেছে সেখানে তিনি চোখের জল ফেলতে গিয়েছিলেন, কারণ হয়তো তাদের কর্মী হবে, সমস্ত খারাপ কাজ তো এরা এদের ছত্রছায়া করতো না। কিন্তু মামার আমলে ঝামেলা পাকাতে এলে বাঁচবে না। আর আপনি তো বলে দিয়েছেন যে টাইগার জিন্দা হ্যায়। এটা আমি তখন বলেছি যখন আমি 1 বছরের বেশি মুখ্যমন্ত্রী ছিলাম না। তখন ওরা মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের চাপে রাখতো। তখন আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী হয়তো হইনি, কিন্তু টাইগার अभी भी जिंदा है। আপনার ব্যাপারে বিরোধী দলের নেতারা কি বলে সেদিকে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। প্রিয়াঙ্কা গান্ধী মধ্যপ্রদেশে গিয়েছিলেন, উনি বলেছেন যে 220 মাসের শাসনে
শিবরাজ সিং 225টা দুর্নীতি করেছেন। বেশ ভালো মিলিয়েছে, 2020 থেকে 2025। দুর্নীতি করেছেন না করেননি? ওনার তো যত না মনে আসে মাঝে এই দুর্নীতি, ওই দুর্নীতি, খাবার খাও দুর্নীতি, জল খাও দুর্নীতি, বাইরে এসো দুর্নীতি, ভেতরে যাও দুর্নীতি। আর যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন একটু বুঝিয়ে বলুন কিসের দুর্নীতি, তখন বলে দিল আপনারা পড়ে নিন। সত্যিটা হলো মনে যেটা এলো ঘনিয়ে বলে দে ভাই তুই সেটা বানিয়ে। আগে যখন কংগ্রেসের শাসন ছিল তখন দুর্নীতি হতো, আর এবার 15 মাসের শাসন ছিল, কি অবস্থা করে দিয়েছিল মধ্যপ্রদেশের। আমি জিজ্ঞেস করতে চাই উনি দুর্নীতির কথা বলছেন তো? স্যার আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। উনি স্পেসিফিক বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা একটা লেটার জারি করেন, আর তাতে লেখা যে একজন কন্ট্রাক্টর হাইকোর্টকে চিঠি লেখেন আর বলেন যে 50% কমিশন চাওয়া হচ্ছে। আমরা ওই কন্ট্রাক্টরকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, যে ঠিকানা ছিল তার কোনো অস্তিত্বই নেই। এসব জানি না, মানে কর্ণাটক না জানি অন্য কোথা থেকে শিখে এসেছে, বারবার বলতে থাকো এসব হয়েছে, কোনো ইস্যু তো আর নেই। আর তাই এই ধরনের কথা বলেন উনি। ওনাকে উত্তর দিতে হবে যখন কমলনাথ বাবু চিফ মিনিস্টার ছিলেন, তল্লাশি হয়েছে ইনকাম ট্যাক্সের, ইডির 280 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। বলুন তো কমলনাথ বাবু কার ঘনিষ্ঠ? ওনার আশেপাশের সমস্ত লোককে বাদ দিয়ে আপনি খবরের কাগজে কাটিং দেখে নিন, সেই সময়ের খবর দেখে নিন। বল্লভ ভবনকে দালালদের, বল্লভ ভবন মানে মধ্যপ্রদেশের সেক্রেটারিয়েট, দালালদের আড্ডাখানা বানিয়ে দিয়েছিলেন। টাকা না দিলে কোনো কাজই হতো না। আশ্চর্য। কালেক্টর আর এসপি পদে যারা বসতেন তাদের দিয়ে টাকা তোলানো হতো। হ্যাঁ, বল্লভ ভবনে সাধারণ মানুষ আসতো না, জনপ্রতিনিধিরা আসতো না, দালাল বসে থাকতো। দালাল যারা লেনদেন করত, মধ্যপ্রদেশকে নষ্ট করে দেওয়ার কাজ উনি করেছেন। আর যে দুর্নীতির কথা বলছেন, কার বিরুদ্ধে ইডির তদন্ত চলছে? হ্যাঁ, কে কার আত্মীয়? প্রথমে সেটার উত্তর দেখুনি। অভিযোগ আনা তো খুবই সহজ ব্যাপার। কিন্তু উনি তো আপনাকে পে সিএম বলে থাকেন, উনি পোস্টার বের করেছেন। দেখুন, ওনার কাছে কিছুই নেই, বিভ্রান্ত হয়ে গেছেন, চিন্তিত রয়েছেন। প্রথমে একটু আশা ছিল যে এত বছর মানে হয়ে গেছে আর কি, এবার সরকার তৈরি হয়ে যাবে, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, তাই যা পারছেন সেটাই বলে দিচ্ছেন। কেউ না শোনে, কেউ না মানে। কংগ্রেসেরই ভরসা নেই ওনার ওপর, নিজের লোকেরাই ভরসা করে না। তো যখন উনি 15 মাস দুর্নীতি করেছেন, আপনি কি তার তদন্ত করিয়েছেন? এখন তো কিছু তদন্ত চলছে। এই যে ছিনওয়ারা সিপাহী কমপ্লেক্স, তাতে কাজ না করেও কোটি কোটি টাকার পেমেন্ট হয়ে গেছে, তো তার তদন্ত তো চলছেই। আর আপনার লোকজন পোস্টারও বার করে ফেলেছে, কারাপ্ট নাথ করে দিয়েছে কমলনাথকে। এটা তো মানে যে যেমন মানে লোকজন করেছে হয়তো। কিন্তু দেখুন, মধ্যপ্রদেশে এই ধরনের ক্যাম্পেইন কিন্তু আগে দেখা যেত না। উনি পে সিএম বলেন, আপনার লোক কারাপ্ট নাথ বলেন, একে অপরকে মিথ্যেবাদী বলেন, চোর বলেন। এসব উনি শুরু করেছেন। যেমন বলেন তেমনি ভারতীয় জনতা পার্টির সমর্থকরাও বলে দেন। যেমন আপনার এখান থেকে স্লোগান ওঠে 50-50 আধা আধা, কমলনাথ দিগ্গি কা সাজা। যখন ওনার সরকার চলতো, ওনার সরকারে মানে কে আসল মুখ্যমন্ত্রী সেটা নিয়ে বিভ্রম ছিল। সামনে কমলনাথ বাবুর মুখ আর পেছন থেকে কাজ করতেন দিগ্বিজয় বাবু। মানুষ বলতেন নকল মুখ সামনে এসেছে, আসল মুখ লুকিয়ে রয়েছে। সেই জন্যই তো এরকম স্লোগান তৈরি হয়েছে। দেখুন, উনি বলেন যে যখন ওনার সরকার ছিল, উনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন। 27 লক্ষ কৃষকের লোন উনি মুকুব করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই। 900-র বেশি কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর প্রতিশ্রুতি ছিল যে 10 দিনের মধ্যে। আপনি সেটা গোনা শুনে নেবেন। ওই ভিডিও আমি দেখিয়েছিলাম, রাহুল বাবু বলেছিলেন, রাহুল বাবু 10 দিনের মধ্যে উনি গুনতেন 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দিনে ঋণ মুকুব না হলে আমি মুখ্যমন্ত্রী বদলে দেব। 15 মাস হয়ে গেল, কৃষক ঋণ মুকুবের অপেক্ষা করতেই থাকলো। শুধু একটাই কাজ করলেন, লাখ লাখ কৃষককে মোটামুটি উনি ডিফল্টার বানিয়ে দিলেন। যারা এই আশায় ছিলেন আমাদের ঋণ মুকুব হবে, টাকা না দেওয়ার কারণে ডিফল্টার হয়ে গেলেন, তাদের উপর সুদের বোঝা চেপে গেল। সেই সুদের বোঝা আমি নামালাম। হ্যাঁ, মোটামুটি 2200 কোটি টাকা এই কৃষকের নামে জমা করে। হ্যাঁ, উনি কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন, বেকারদের সঙ্গে ছলনা করেছেন। 4000 টাকা বেকার ভাতা দেবেন, একটা কানাও দেননি উনি। সেলফ হেল্প গ্রুপকে
বলেছিলেন তোমাদের যত ঋণ সব মুকুব করে দেব, একজনেরও মুকুব করেননি। উনি বলেছিলেন সব ফসলে বোনাস দেব, 900 প্রতিশ্রুতি, একটা ফসলেও বোনাস দেননি। 900 প্রতিশ্রুতি একটাও পূরণ করেননি, একটাও কথা রাখেননি। আর যখন কথা রাখতে পারলেন না, তখন কথা রাখছেন না, তখনই সিন্ধিয়া বাবু বলেন যে আরে তুমি নিজের প্রতিশ্রুতি পালন করো। তাতে উনি রেগে গেলেন, না রাখলে তুমি কি করবে, রাস্তায় নেমে পড়ো। তাই রাস্তায় নেমে ওনার সরকার ফেলে দিল। সিন্ধিয়াজি ফেলে দিলেন নাকি আপনি ফেলে দিলেন? না, এটা তো কমলনাথ বাবু বলেন এসব আমার চক্রান্ত। বড্ড বেশি পেশেন, বড্ড মিহি করে পিষে ফেলেন, কিন্তু এত মিহি করে পিষেছেন যে নিজের সরকারকেই পিষে দিয়েছেন। কাজ এমন করেছেন যাতে কংগ্রেস ভেঙে গেল। সিন্ধিয়া বাবু বোঝাতেন দেখুন এই প্রতিশ্রুতি পূরণ করুন, জনগণের সেবা করুন। সেটাই ওনার খারাপ লাগলো, ওনার সঙ্গে ঝগড়া লেগে গেল, লড়াই হয়ে গেল। আপনি 2,500 কোটি টাকা খরচ করেছেন ওনার সরকার ফেলে দেওয়ার জন্য। এখন ডিগ্গি বাবা যা কিছু বলতে থাকেন, ওনার আপাদমস্তক কথা, লজ্জা ঢাকার জন্য কিছু তো বলতে হবে ওনাকে। কখনো কখনো লোকে এটাও বলেন যে উনি কমলনাথ বাবুর পরামর্শদাতা ছিলেন, সেই জন্য কমলনাথ বাবুর এই অবস্থা। এখন তো জনগণের ভরসা নেই, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, ভাঙা হাড় শুধু একবারই জোড়ে, বারবার জোড়ে নাকি? জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন বলুন। যেমনটা আমরা জানি যিনি সিএম স্যার হন উনি খুবই ব্যস্ত থাকেন, তো এইরকম বিজি শিডিউলের মধ্যেও আপনি কিভাবে ফিট থাকেন? উনি বলছেন যে আপনার লালিমার রহস্যটা কি? না, এমন কিছু লালিমা নেই, কিন্তু এটা সত্যি কথা, 24-এর মধ্যে 18 ঘন্টা আমি কাজ করি। আর তার দুটো কারণ আছে। এক, মনের মধ্যে কাজ করার দৃঢ় ইচ্ছাশক্তি থাকা। দেখুন, মানুষের মধ্যে কিছু করার একটা ছটফটানি থাকে, তখন শরীরে নিজে থেকেই রাসায়নিক তত্ত্ব বেরোতে থাকে, যেটা আপনাকে কাজ করার শক্তি যোগায়। এখন আপনি মনে মনে সংকল্প করলেন বৈষ্ণোদেবী 14 কিলোমিটার পাহাড়ে হেঁটে উঠবো, সেখানে বাচ্চারা উঠে যায়। আর যদি বলে 2 কিলোমিটার হেঁটে যাও, আপনি পারবেন না। মনের ইচ্ছে থাকলে শরীরে শক্তি তৈরি হয়ে যায়। এটা গেল নাম্বার 1। দ্বিতীয়ত, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য কিছু কসরত করতে হয়। আমি সকালে যোগব্যায়াম করি, একটু ধ্যান করি, প্রাণায়াম করি। দেখুন, শরীরম অধ্যম খলু ধর্ম সাধনম, শরীরের মাধ্যমে সব ধর্ম পালন করা যায়। সেই জন্য শরীর সুস্থ থাকা দরকার, এদিকে খেয়াল রাখা খুবই দরকার। আরও একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি 3টে জিনিস পালন করি, মিতভুক, ঋতভুক আর হিতভুক। মিতভুক মানে খিদের থেকে একটু কম খাওয়া, ঋতভুক মানে ঋতুতে যে ফসল হয়, ফসল আর সবজি, সেটা খাওয়া, এবং হিতভুক মানে শরীরের জন্য যেটা উপকারী সেটা খাওয়া। কচুরি সিঙ্গারা খাবেন, পিৎজা বার্গার খাবেন, তাহলে ফিট থাকতে পারবেন না। তো আমি এই জিনিসগুলো মেনেই চলি। যারা ফিট থাকতে চান তাদের জন্য খুবই দরকারি কথা আপনি একটা বাক্যে বলে দিলেন। শিবরাজজি, আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব এবং ব্রেকের পর আপকে আদালতে সওয়াল জবাবের আরো একটা পর্ব। দেখুন, আপনার কাছে কোনো তো ট্রিক আছে যে 18 বছর ধরে আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, আর এইবার আবার আপনার নামে ভোটে লড়াই হচ্ছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওপর অভিযোগ হলো যে উনি সব সময় মুখ্যমন্ত্রীর আসনেই এঁটে বসে থাকতে চান। শিবরাজজি, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে আপনি 18 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, ক্ষমতায় রয়েছেন। কেউ যদি এত বছর ধরে এক আসনে বসে থাকেন, একটু তো আলসেমি চলেই আসে। যখন কেউ এতদিন এক আসনে বসে থাকে, মানুষ তার মুখ দেখে দেখে বিরক্ত হয়ে পড়ে, স্বাভাবিক। আর অনেকে এটাও বলে যে আপনার চোখে মুখে ক্লান্তি এসে গেছে। এখন প্রিয়াঙ্কাজির কি সমস্যা তা জানি না, 18 বছর হয়ে গেল। আমি যদি মুখ্যমন্ত্রী হই তা পার্টির ইচ্ছেতে আর জনগণের আশীর্বাদেই হই। আমি আপনাকে বলছি, যখন প্রথমবার 2005-এ মুখ্যমন্ত্রী হই, আমি জানতামও না যে আমি মুখ্যমন্ত্রী হতে চলেছি। ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক চলছিল। আমি দিল্লিতে 7 নম্বর পণ্ডিত পন্থ মার্গে থাকতাম, আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। হঠাৎ আমার স্ত্রী ডাকে, আমি এমনিতে দিনের বেলা ঘুমোই না, কিন্তু জানি না কিভাবে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম।
ও জাগিয়ে বলে যে টিভিতে লেখা দেখা যাচ্ছে যে পার্লামেন্টারি বোর্ড ঠিক করেছে তোমাকে মুখ্যমন্ত্রী করা হবে। আমি বলি তুমি শুয়ে পড়ো, স্বপ্ন দেখো না। ও বলে আরে না না, এটা সত্যি। আর কিছুক্ষণ পরে বাড়ির বেল বাজে আর আমি দরজা খুলে দেখি সামনে ভূপিন্দর হাড্ডা বাবু দাঁড়িয়ে, যিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, কিন্তু যেহেতু আগে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তাই আমার পাশেই থাকতেন। ঠিক আছে, তো পাশাপাশি সবাই থাকতেন। আমি 7 নম্বর, উনি 9 নম্বর। তো উনি অভিনন্দন জানাতে আসেন। প্রথম অভিনন্দন হাড্ডা বাবুই জানিয়েছিলেন, আরে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তারপর পার্টি কার্যালয় থেকে মোটামুটি আমাদের সংগঠন সভাপতির জরুরি ফোন আসে আর বলে কার্যালয়ে চলে আসুন। আমি কার্যালয়ে যাই আর তখন আমায় জানানো হলো পার্টি আপনাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে। আমি যাই আর শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হই। জনগণ যতদিন আশীর্বাদ দেবে আর পার্টি যতদিন চাইবে ততদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো। প্রিয়াঙ্কাজির চাওয়া, রাহুলজির চাওয়ায় থোড়েই কিছু হবে না। কিন্তু শিবরাজজি, পার্টিতেও তো বহু মানুষ রয়েছেন যাদের ইচ্ছা হতে পারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার। কেউ কেউ তো বহু বছর ধরে কাজ করছেন। আপনি সবসময় নট আউট দেখিয়ে দেন আর ওনারা বেচারা ব্যাটিংই পান না। আমরা কতদিন সবাই একত্রিত হই, কাজ করি। যাকে যেটা দায়িত্ব দেওয়া হয় সে সেটা পূরণ করে, এরপরেও যাকে যা দায়িত্ব দেওয়া হবে সে সেটাই পূরণ করে। এটা কি সত্যি যখন কমলনাথের সরকার পড়ে গিয়েছিল আর মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দরকার ছিল, তো কেন্দ্রের ইচ্ছা ছিল যে আপনি সেন্টারে এসে মোদিজির সরকারে মন্ত্রী হন আর অন্য কাউকে মুখ্যমন্ত্রী বানানো হোক? না, আমাকে তো এমনটা কখনো বলা হয়নি। আমাকে তো পার্টি নির্দেশ দিল যে আপনাকে আবার মুখ্যমন্ত্রী হতে হবে। পার্টির নির্দেশে আর পার্টির সিদ্ধান্তে আমি আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিই। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েছি। না, প্রধানমন্ত্রী তো গুজরাটের সম্পূর্ণ সরকারই বদলে দিলেন, কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলে দিলেন। তো শিবরাজ সিং চৌহানের প্রতি ওনার কি এমন ভালোবাসা জাগলো যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন? আমি একটা কথাই বলবো, মোদিজি হলেন এক অদ্ভুত আর অদ্বিতীয় নেতা। উনি কোনো ইন্ডিভিজুয়ালের প্রতি ভালোবাসা দেখান না। এটা নিয়ে কেউ যেন ভুল না বোঝেন। আমারও ভুল বোঝাবুঝি নেই যে কাউকে ভালোবাসার জন্য উনি মুখ্যমন্ত্রী বানিয়ে দেবেন। যদি শ্রীমান নরেন্দ্র মোদীজি ভালোবেসে থাকেন, সেটা হলো দেশকে, দেশের মানুষকে ভালোবাসেন। 140 কোটি ভারতবাসীকে উনি ভালোবাসেন আর তাদেরই সেবায় উনি নিজের জীবন সমর্পণ করে দিয়েছেন। এত হার্ড ওয়ার্কিং, দিনরাত পরিশ্রম করেন, পৃথিবীতে এমন কোনো নেতা দেখেছেন? 24 ঘন্টা 365 দিন একটাই কথা, আরো ভালো কিভাবে, আরো সুন্দর কিভাবে, সেটাই। উনি শুধু যে ভালো কাজ করে দিনরাত তাকেই ভালোবাসেন। উনি কখনো এমন করেন না যে আপনি কিছুই করেন না অথচ আপনার প্রতি ভালোবাসা উথলে উঠছে। উনার ভালোবাসা কখনোই এমনটা থাকে না। উনি নিজেও দিনরাত কাজ করেন। কখনো কখনো আমার মনে হয় যে উনি দায়িত্ব নেন, কোনো যোজনা তৈরি করেন, আমি চেষ্টা করি আইডিয়ালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। উনি পরিচ্ছন্নতার কথা বলেন, স্বচ্ছ ভারত, আমরা পরিশ্রম করি। আমি গোটা মধ্যপ্রদেশ ঘুরি, মধ্যপ্রদেশে আজ পরিচ্ছন্নতার দিকে একেবারে 1 নম্বর। উনি বলেন জল বাঁচাও, জল সংরক্ষণ। জল সংরক্ষণে মধ্যপ্রদেশ আজ 1 নম্বর রাজ্য। উনি স্মার্ট সিটি যোজনা নিয়ে আসেন, স্মার্ট সিটিতেও মধ্যপ্রদেশ 1 নম্বর রাজ্য। উনি বলেন পিএম স্ট্রিট ভেন্ডার যোজনা, আমরা সেটা ইমপ্লিমেন্ট করি আর তাতেও নাম্বার 1। মধ্যপ্রদেশ প্রধানমন্ত্রীজির অনেক যোজনাতে 1 নম্বর হয়েছে। আর 1 নম্বর হওয়া সত্ত্বেও আমার হয়তো মনে হয় আরে আমি তো বেশ ভালো করে দিয়েছি। প্রধানমন্ত্রীজি বাহবা দেবেন, কিন্তু যখন উনি কথা বলেন তখন উনি বলেন যে হ্যাঁ ভালো করেছো, তো এটা হয়েছে, কিন্তু এই 4টে জিনিস হলে আরো ভালো হতো। শুধু এইটুকুতে তো হবে না, আরো 4টে জিনিস আছে। কাজের এত বেশি খিদে ওনার মধ্যে, আরো করো আরো করো আরো করো, এটাই উনি বলেন মন্ত্র। কখনো আমরা কথা বলি না যে না সম্পূর্ণ হয়নি, আরো আরো ভালো, ভারত এগিয়ে যাক, কিভাবে এগিয়ে যাবে, কিভাবে আরো ভালো করতে পারে। ওনার সরকারে মন্ত্রী হওয়া আর ওনার সরকারে চিফ মিনিস্টার হওয়া তো বেশ মুশকিলের কাজ। মুশকিলের নয়, আনন্দের। কারণ আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করি আর উনিও নিজের সর্বশ্রেষ্ঠ দেন, আমাদের থেকে সর্বশ্রেষ্ঠ নেওয়ার চেষ্টা করেন, যাতে আমাদের দেশ যেখানে যেখানে পিছিয়ে দেখুন। আচ্ছা, ওই 9 বছরে এই দেশ বদলে গেছে, এটা গর্বের ব্যাপার। আমি লোক দেখানো বলছি না, আমি নিজের পার্টির বলে বলছি না। উনি তো দেশের নেতা, তাই না? উনি নিজের কর্তব্য দায়িত্ব থেকে মোটামুটি নিষ্ঠার সাথে ভালো পরিশ্রম করে নিজের বুদ্ধিমত্তায় উনি আজ এই জায়গায় পৌঁছেছেন। নরেন্দ্র মোদীজি আজ বিশ্বের নেতা হয়েছেন, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা, আর বিশ্ব আজ ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু ইস্যুতে উনি বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এটা দেখে গর্ব হয়। আর যখন প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজিকে বিশ্বের দেশ, বড় বড় দেশ, মানে তাদের সর্বোচ্চ সম্মান দেন,
সেই সম্মান 140 কোটি ভারতবাসীর হয়। হ্যাঁ, আর গর্বে বুকের ছাতে ফুলে যায়। আর এই রকম অদ্ভুত প্রধানমন্ত্রী কখনো দেখেছেন? রাশিয়া হোক বা আমেরিকা, দুজনেই উৎসুক হয়ে থাকে। এই আমেরিকায় উনি যখন মুখ্যমন্ত্রী হলেন ভিসা দিতে কিন্তু অস্বীকার করেছিল, এখন হোয়াইট হাউসে রেড কার্পেট বিছিয়ে দেয়, আর রাষ্ট্রপতি দম্পতি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর সব ভারতবাসীর বুক গর্বে একেবারে ভরে যায়। হ্যাঁ, ওই প্রধানমন্ত্রী যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লাগে আর আমাদের ছেলেমেয়েরা আটকে পড়ে, তো তখন সেই ছেলেমেয়েরা কিভাবে দেশে ফিরবে তার জন্য একটা রাশিয়ার রাষ্ট্রপতির কাছে আর আরেক ফোন যায় ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে আর বলে দেন তিরঙ্গা নিয়ে আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে আসবে। তখন যুদ্ধ থেমে যায় যাতে আমাদের ছেলেমেয়েরা সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারে। ভারতের ছেলেমেয়েরা তিরঙ্গা হাতে নিয়ে আসে, রাশিয়া হুঙ্কারও বন্ধ হয়ে যায়, রাশিয়ার ইউক্রেনও থেমে যায়, আর আমাদের ছেলেমেয়েরা ভারত মাতা কি জয় বলে বেরিয়ে আসে। পেছনে পেছনে বাংলাদেশের ছেলেমেয়েরাও তারাও চলে আসে। এই আমাদের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী শুধু ভাবেন দেশ কিভাবে আরো ভালো হয়। আর আজ আমি বলছি আপকি আদালতে নরেন্দ্র মোদীজির হাতেই, ওনার চোখের সামনে আর আমাদেরও চোখের সামনে ভারত আবার বিশ্ব গুরু হয়ে উঠবে, কেউ আটকাতে পারবে না। একজন নরেন্দ্র 100 বছর আগে বলেছিলেন, স্বামী বিবেকানন্দজি 100 বছর আগে বলেছিলেন, উনি বলেছিলেন মহাপ্রলয় শেষ হয়ে এসেছে, সুদীর্ঘ অপেক্ষা সমাপ্ত হতে চলেছে। এবার যিনি অন্ধ দেখতে পান না, যিনি বধির উনি শুনতে পান না, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভারত মাতা আরো একবার পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর বিশ্বগুরুর পদে অধিষ্ঠিত হতে চলেছেন। একজন নরেন্দ্র বলেছিলেন স্বামী বিবেকানন্দজি, আর দ্বিতীয় নরেন্দ্রর হাত ধরে তা পূরণ হচ্ছে। শিবরাজজি, এই সময় তো আপনার সামনে চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রদেশের ভোট নিয়ে। তো এই ভোটেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম আর ওনার কাজ নিয়ে লড়াই করবেন? দেখুন, মোদীজিকে সারা দেশ শ্রদ্ধার চোখে দেখেন, ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। তো মোদীজি তো সব জায়গাতেই রয়েছেন, সারা দেশে, মধ্যপ্রদেশে রয়েছেন, মোদীজি রয়েছে। মধ্যপ্রদেশে আপনার পার্টি কি করবে? বলা হয় যে ওখানে 3 ধরনের লোক রয়েছেন, একদল নারাজ, একদল মহারাজ আর একদল শিবরাজ। দেখুন, কংগ্রেসের সমস্যা হলো যে আমরা যখন একসঙ্গে কাজ করি তাদের রাতের ঘুম উড়ে যায়। হ্যাঁ, স্বপ্নেতেও আমাকে দেখে, যেমন ষাঁড়কে কাপড় দেখানো হয় লাল কাপড় আর ও খেপে যায়, তেমনি স্বপ্নতেও কমলনাথ বাবু, দিগ্বিজয় বাবু ঘুমের মধ্যে কতবার শিবরাজ শিবরাজ করে চেঁচাতে থাকেন। এখন স্বপ্নতেও আমাকে দেখে আর ওরা আমায় এই রকম ভাবে সম্বোধন করেন, তো তাতে আমি আর কি করতে পারি? তবে এটা কি সত্যি নয় মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ডিভাইডেড রয়েছে? নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, কিন্তু মধ্যপ্রদেশে কাজ করতে যেতে চান না। না না না, এটা সত্যি নয়। ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে একজোট রয়েছে। সিন্ধিয়া বাবুর সঙ্গেও যারা যারা এসেছেন, দুধে যেমন চিনি মিশে এক হয়ে যায়, এই ভারতীয় জনতা পার্টিও একজোট হয়ে গেছে। আর আমার এটা বলতে আনন্দ আর মনের শান্তি হয় যে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করছি। হ্যাঁ, এটা বটে যে কাজ করতে গেলে পার্থক্য তো হয়, দুই ভাইয়ের কাজ করা ধরুন এক হয় না। আপনি বলেন যে মুন্ডে মুন্ডে মতর ভিন্নর, মানে প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে, কিন্তু আপনি এও বলেছেন যে এক কাম স্যার ভিন্ন বহুদা মানন্তি, একটাই কথা আলাদা আলাদা ভাবে মানুষ বলেন, তো কাজ করার পদ্ধতি একটু আলাদা হতেই পারে। সিন্ধিয়াজির মনে মনেও কখনো ইচ্ছা হতে পারে যে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাই। কেন হবে না? যে কারোর মনে ইচ্ছে হতে পারে, ইচ্ছে হওয়া খারাপ কিছু ব্যাপার না। সেটা তো পার্টি করবেই, কিন্তু আমরা সবাই মিলে দেখুন, আপনার কাছে কোনো তো ট্রিক আছে যে 18 বছর ধরে আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন আর এইবার আবার আপনার নামে ভোটে লড়াই হচ্ছে। জনগণ যে ওই যে সিক্রেটটা আমাদের বলে দিন। না, কোনো সিক্রেট নেই। খুব পরিশ্রম করুন, কাজ করুন, করতে থাকুন, এবং আরো একটা কথা, সবাইকে স্নেহ করুন, ভালোবাসুন, আদর করুন, অহংকার যেন কখনো না আসে। আমি একটা শ্লোকের কথা বলবো, আমি আজ বলতে চাইবো, আমায় খুবই প্রেরণা দেয়। সৎ কাজের লোককে, ভালো কাজের লোককে, যখন এটা অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন মুক্ত সঙ্গ অনহমবাদী ধৃতিয়োৎসাহে সমন্বিতা সিদ্ধি অসিদ্ধি নির্বিকারা কর্তা সাবধাবিক উচিতে। মুক্ত সঙ্গ মানে যারা সঙ্গ থেকে মুক্ত থাকেন, সবাইকে সমান মানেন। রাজনীতির ভাষা বলেন দলাদলি করা, এই দলাদলি থেকে মুক্ত থাকতে হবে। আমার তোমার এইসব মুক্ত থেকে সবাইকে সমান ভালোবাসুন, যে যেটার যোগ্য তাকে সেই কাজ দিন, এটাই মুক্ত সঙ্গ। অনহমবাদী মানে অহংকার বর্জন, ঠিক আছে? অহংকার থাকা চলবে না, ইগো থাকা চলবে না। যার মধ্যে অহংকার এসে যাবে সে সেবা করতে পারবে না। অহংকার কখনো আনবেন না, বিনম্র থাকতে হবে।
আর দ্বিতীয় মানে ধৈর্য। এমন অনেক পরিস্থিতি আসে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, চিন্তিত হয়ে পড়েন, ধৈর্য হারাবেন না। আর উৎসাহ, এর মানে হলো আপনার ভেতরে কাজ করার আগুন অনবরত জ্বালিয়ে রাখতে হবে আপনাকে। উৎসাহ না থাকলে কিছু করতে পারবেন না। মন থেকে হারলে হার, মন থেকে জিতলে জয়। তো এই উৎসাহটা থাকা দরকার। যদি এক দুবার সাফল্য না আসে, ধৈর্য হারালে চলবে না। আর শেষে বলা হয়েছে সিদ্ধি অসিদ্ধি নির্বিকারা। সাফল্য যদি না পাই তাতে চিন্তিত হওয়ার কি আছে? চেষ্টা করছেন, হয়নি, ব্যাপার, কোনো ব্যাপার নয়। আমরা তো এখন 18তে সরকার গড়তে পারিনি, ভোটও আমরা বেশি পেয়েছি, কিন্তু সিট কংগ্রেস বেশি পেয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ ওদেরও ছিল না। আমরা 1 মিনিটও দেরি করিনি, আনন্দ আর খুশি মনে গভর্নরের কাছে ইস্তফা দিয়ে দিই আর বলি কাজে নেমে পড়লাম। যেমনটা আপনি বলেছিলেন যে অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন আজকের রাজনীতিতে রাহুলজি লালুজিকে জিজ্ঞেস করলেন মোদিজিকে কিভাবে হারানো যায়, তো উনি বললেন সবাইকে একজোট করে ইন্ডিয়া তৈরি করো। তো এখন আপনার সামনে বড় চ্যালেঞ্জ, ইন্ডিয়াকে বাঁচানোর জন্য ইন্ডিয়া বানালেন। AINDIA, এই জোট কোনো ভালোবাসা থেকে হয়নি। এদের মতাদর্শ এক নয়, এদের চিন্তা ভাবনাও এক নয়, এদের সিদ্ধান্তও এক নয়। এরা আলাদা আলাদা রাজ্যে নিজেদের বিরুদ্ধে। এদের মধ্যে একটা জিনিস কমন, এদের সবার পেছনে আপনারা ইডি আর সিবিআই লাগিয়ে দিয়েছেন। দুটো জিনিস আছে, একটা তো আপনি ঠিকই বলেছেন, এটা আমি পরে এক্সপ্লেন করছি। এক তো নরেন্দ্র মোদীজির ব্যক্তিত্ব এতটাই বড় আর জনগণের এত ভালোবাসার আশীর্বাদ উনি পান যে ওনার দিকে সমর্থন ক্রমেই বাড়ছে। আর আপনি দেখবেন যখন নদীতে বন্যা হয়, বন্যা থেকে বাঁচতে একই ডালে অনেক রকমের জীবজন্তু উঠে পড়ে। আমি নর্মদাজিতে যখন বন্যা হয়েছিল আমরা একবার নৌকো নিয়ে যখন উদ্ধারে যাই, তখন ডালে একটা বাঁদর জড়িয়েছিল, একজন মানুষও বসেছিল, একটা সাপও ছিল, পিঁপড়েরাও ছিল। হ্যাঁ, কিন্তু না ওই সাপ ফোঁস করছিল, না মানুষ তাকে লাঠি দিয়ে মারছিল, না বাঁদর লাফালাফি করছিল, কারণ নিচে বন্যার জল, মারা যাবে যে। নিজের ডালে সবাই বসেছিল। না, নরেন্দ্র মোদীজির সারা দেশে সমর্থন এতটাই বাড়ছে, এই সব তেমনই উদাহরণ দিচ্ছে। যেমনটা ওরা ডালে বসেছিল, তেমনি সব বিরোধী নেতা একই ডালে বসে পড়েছে, চিন্তা ভাবনার কোনো রকম দরকার পড়েনি। আর দুঃখের কথা হলো ভারতীয় রাজনীতিতে আগে এসব হতো না। নেতা যা পাপ করুক, সব কারাপশন দুর্নীতি যাই করুক, যাবতীয়, তার কোনো সাজা হতো না, বেঁচে যেতেন ওরা। নরেন্দ্র মোদীজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর যারা দুর্নীতি করবে কাউকে ছাড়া হবে না। কে কোন পরিবার থেকে এসেছে তার কথা মাথায় না রেখে যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এখন ওরাই আইনত ব্যবস্থাকে ভয় পাচ্ছে। দুর্নীতি চলবে না, বেইমানি চলবে না, তাই যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে সবাই মরে যাবে, সেই মারা যাওয়ার ভয় জোট হচ্ছে। শিবরাজজি, সামনেই কিন্তু ভোট, আর সমস্ত বিরোধী দল একসঙ্গে লড়াই করছে। তো মামার মোকাবিলা করার জন্য দিল্লি থেকে একজন কাকা ওখানে গেছেন, তার কোনো প্রভাব পড়বে কি? দেখুন, মামার সম্পর্ক হলো আত্মীয়ের সম্পর্ক। হ্যাঁ, যখন আমি মেয়েদের লাডলি লক্ষ্মী বানালাম, তখন ছোট ছোট মেয়েরা আমায় মামা বলতে শুরু করলো। পরে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে খুব স্নেহের সম্পর্ক, সব সময় তাদের সঙ্গে দেখা করি, তো ছেলেরাও আমায় মামা বলতে শুরু করলো। আর পরে এমন হলো যে বয়স্করাও আমায় মামা বলতে শুরু করলেন, মামা হয়ে গেলাম আমি। তবে এটা ভালোবাসা থেকে, এটা স্নেহের কারণে হয়েছে। এই জন্য কেজরিওয়ালজি বলেছেন যে এখন এখানে কাকা এসে গেছে। তো এইভাবে কেউ বললে কি কেউ কারুর কাকা হয়ে যায় নাকি? কাকা কেজরিওয়াল, এর জন্য অনেক কিছু করতে হয়। এই মিথ্যে সম্পর্কে কোনো কাজ হবে না। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আপনার ওয়াইফকে সব অনুষ্ঠানে আপনার সাথে দেখা যায়, আর উনি অ্যাক্টিভলি অংশও নেন। তো আমি এটা জানতে চাই যে আপনার লাভ ম্যারেজ হয়েছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ম্যারেজ তো অ্যারেঞ্জডই হয়। প্রথমে আমার বাবা আমাকে বলেন যে এবার বিয়ে করতে হবে, সময় হয়ে গেছে। তো আমি তখন দারুণভাবে ব্যস্ত হয়েছিলাম কাজে, তাই আমি বলি বিয়ে কি করে করব, ব্যস্ত থাকি যে এত বেশি কাজে। কিন্তু তারপর ঠিক হলো যে বিয়ে করতে হবে। তখন পরিবারের লোকজন দেখলো, আর একবার আমিও দেখে এলাম, বিয়ে হয়ে গেল। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে স্বামী স্ত্রী আমাদের যে রীতিনীতি, তা কিন্তু কোনো কন্ট্রাক্ট নয়, বোঝাপড়া নয়। পাশ্চাত্যে তো কন্ট্রাক্ট, যতদিন ভালো লাগলো একসঙ্গে থাকলো, তারপর ভালো না লাগলে সে তার রাস্তায়, আমি তার। কিন্তু
ভারতের রীতিনীতি রয়েছে যে বিয়ে পবিত্র আত্মার বন্ধন, জন্মের বন্ধন। আর যখন জন্মের বন্ধন হয় তো সেটা সেই পবিত্রতার সঙ্গে পালনও করি। এমনিতে এত ব্যস্ত থাকি যে দম ফেলার সুযোগ পাই না, কিন্তু যখনই কোথাও যাই সরকারি কাজের বাইরে আর কি, আমি চেষ্টা করি যাতে আমরা দুজন একসঙ্গে যাই, পুজো দিতে যাই বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে যাই, সেখানে আমরা একসঙ্গেই থাকি। আর আমি সবসময় মনে করি স্বামীরও তার স্ত্রীকে সমান সমান ভালোবাসা দেওয়া উচিত। তারা দুজনেই সমান আর একে অপরের পরিপূরক, একে অপরের সম্মান করা উচিত সব সময়। তবে গৃহস্থের গাড়ি তাহলেই ঠিক চলে আর বাচ্চাদের আচার ব্যবহারও ঠিক থাকে। এটাই ভারতের চিন্তা ভাবনা, এটাই ভারতের আত্মা। শিবরাজজি, আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি আর আপনি অত্যন্ত স্পষ্টভাবে আর সৎভাবে উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ ডক্টর প্রদীপ চৌবের রায়দান আজকের মামলা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওপর। আমরা ওনাকে ওনার যোজনার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, উনি মানুষকে বিনামূল্যে যে উপহার দেন সেই ব্যাপারে, মধ্যপ্রদেশের সরকারের কাজের ব্যাপারে, বিরোধী দলের অভিযোগের ব্যাপারে, আর ওনার পার্সোনাল লাইফ নিয়েও জনগণ কিছু প্রশ্ন করেছে। শিবরাজ সিং চৌহান প্রতিটা প্রশ্নের খুবই স্পষ্টভাবে উত্তর দিয়েছেন। এখন সময় হয়ে গেছে আপকি আদালতে আজকের জাজ বিখ্যাত ডাক্তার প্রদীপ চৌবের রায়ের। শ্রী শিবরাজ সিং চৌহান বাবু ১৩ বছর বয়স থেকে এই জনসেবার ফিল্ডে রয়েছেন। তখন থেকে আজ অবধি উনি অনেক পরিশ্রম করেছেন আর সঠিকভাবে মামা হয়েও দেখিয়েছেন। হি হ্যাজ বিন দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ। আর এই আদালত এই আদেশ দিচ্ছ নাকে যে উনি এইভাবেই যেন সেবা করতে থাকুন আর সফল হতে থাকুন। আর ওনার বিরুদ্ধে অভিযোগগুলো ওনার কাজ আর সেবার কাছে একেবারেই ফিকে। সেই কারণে ওনাকে এই সব অভিযোগ থেকে বেকসুর খালাস করা হলো। এই দেশের আপনার মতো পলিটিশিয়ানের অবশ্যই দরকার। আর আপনার রাজনীতি চিরকাল যেন বজায় থাকুক। আমার শুভেচ্ছা আপনার সঙ্গে রইল। থ্যাংক ইউ। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে শিবরাজ সিং চৌহান এইভাবেই বিনম্র থাকবেন, সহজ সরল থাকবেন, মধ্যপ্রদেশে মানুষের সেবা করতে থাকবেন, আজকের মোকদ্দমা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।